তো ভিডিও কলে যখন আমি দেখলাম ওকে, অলরেডি ওর ফেসটা দেখে বোঝা গেল যে পজেসড। আচ্ছা, I don't know what to do. He just sits there. It started yesterday after we used the Ouija board. Please, you have to help us. রাতে মাঝে মধ্যে হয়তো মায়ের গায়ের উপর উঠে যায়, আচ্ছা, ঠিক আছে, কখনো তো ওর মায়ের গলাও চেপে ধরে, নয়তো মানে বলে না মানে অ্যাবনর্মাল সেক্সুয়াল সিনড্রোম, ওইটুকু ছেলের মধ্যে দেখা দিচ্ছে। এখন আমি যখনই চিকেন বা মাছ বা মাটন আমি ওয়াশ করতে যাই, তখনই পিছনে এসে বলে, মা তুমি অত সুন্দর করে ধুচ্ছ, আমার না এখনই কাঁচাই খেতে ইচ্ছা করছে। আমি জানতে চাই যে তোমার এই ওয়েস্টার্ন অকাল্ট বা এই তন্ত্রের প্রতি যে ভালোবাসা, যে ন্যাকটা এটা কেন এসেছিল বা কবে থেকে এসেছিল তোমার? বহুদিন আগে 2019-এ আমার নিজের বাড়ি হয় যখন নিজের বাড়িটা করবার পর একজন বয়স্ক মানুষ এসেছিল। আচ্ছা, উনি তারাপীঠের সিদ্ধ সাধক ছিলেন এরকম বলে আনা। ওম আইম। তা আমাদের বাড়িতে আসবার পরে উনি হঠাৎ করে বললো, আমি না এখানে কিছুদিন থাকবো। আচ্ছা, উনি আমাকে একদিন অ্যাপ্রোচ করলো, আজকে রাত্রে তুই আমার ঘরে আসবি, আচ্ছা, ঠিক আছে, আমি তোকে মাকে দর্শন করাবো। উনি রীতিমতো আমাকে থ্রেট করছে, আজকের পর থেকে দেখবি তোদের খাওয়া জুটবে না। এবং ওখানে অলরেডি দুজন স্পিরিট থাকতো আমার বাড়িতে, এবং আমি তাদের উপস্থিতি অনুভব করতাম। একজন অলরেডি মানে আগুনে পুড়ে যাওয়া একজন মহিলা স্পিরিট ছিল, এবং আরেকজন ছিল মহিলা, এমনি মহিলা, সেটা কুমারী, দুজন ছিল, মানে যাদের খপ্পর নিয়ে কাজ করতো তাদেরই স্পিরিটটাকে ট্রান্সফার স্পিরিট ওখানে চালান করে গেছে। হ্যালো বন্ধুরা, আমি পার্থ, আর আজকে শুক্রবার তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা এপিসোড যেটা আপনারা এর আগে কখনো কোথাও শোনেননি। আজকের এপিসোডে আমাদের সঙ্গে থাকছে হুডু এক্সপার্ট সোমা। হুডুটা কি? হুডু একটা আফ্রিকান তন্ত্র, সেটা নিয়ে আমাদের আলোচনা আজকের টপিকে, যেখানে আমরা দুটো মারাত্মক কেস স্টাডিজ করতে চলেছি, যেটা সোমা সলভ করেছে হুডুর মাধ্যমে। এমন একটা 16 বছরের ছেলে যার উপরে জিন চালনা করা হয়েছে, তারপর তার বাড়িতে হয় পৈশাচিক অত্যাচার, এমন অত্যাচার যার মাকে পর্যন্ত ছাড়েনি। তারপর সোমা সেটাকে রেকটিফাই করে, সেটাকে সলভ করে হুডুর মাধ্যমে। আমরা আজকে হুডুর ব্যাপারেও অনেক কিছু জানতে পারবো আমাদের আজকের এপিসোডে। আর দ্বিতীয় যে ঘটনাটা আমাদের সঙ্গে সোমা শেয়ার করেছে, সেই ঘটনাটা তার জীবনে এমন একটা ঘটনা সে আজও ভুলতে পারছে না। যখন সোমা তন্ত্র প্র্যাকটিস করা স্টার্ট করেনি বা হুডু প্র্যাকটিস করা স্টার্ট করেনি, তার সঙ্গে এমন একজন তান্ত্রিক তার ঊর্জাটাকে নিয়ে নিজের জন্য কাজ করার চেষ্টাতে তাদের বাড়িতে অনেক অশান্তি এবং ফাইন্যান্সিয়াল ডাউনফল হয়। সেই জায়গাটা থেকে সোমা নিজেকে তন্ত্রের মাধ্যমে আর হুডুর মাধ্যমে নিজের জায়গাটাকে ঠিক করে। আজকের এপিসোডে আরেকটা ঘটনা থাকবে, যেটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ এলিমেন্ট। এমন একটা ছেলে গ্রুপে ঘুরতে গেছে সিকিমে, সেখানে গাছের তলায় টয়লেট করার পর থেকে তার সঙ্গে একটা স্পিরিট ল্যাশ হয়ে যায়। তারপর তার জীবনে ঘটে অনেক রকম সিনড্রোমস, স্পেশালি সেক্সুয়াল সিনড্রোমস। সেইখান থেকে তাকে বাঁচিয়ে ফেরার যে ক্রিয়াগুলো করা হয়েছিল, সেই টোটাল ডিটেলস আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন। চলুন পুরো ঘটনা আমরা আজ সোমার মুখ থেকে শুনি। হ্যালো সোমা, আজকে তোমার প্রথম পডকাস্ট আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেলে। কেমন লাগছে আজকে? রিয়েলি ফিলিং ব্লেসড, খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। আচ্ছা, তুমি আমাকে হুডুর ব্যাপারে অনেক কিছু বলছিলে, কারণ তুমি অনেক কিছু প্র্যাকটিস করো। একটু যে তুমি যদি নিজের মুখে বলো যে তুমি কি কি প্র্যাকটিস করো। উইকা রয়েছে, তন্ত্র রয়েছে, লুসিফেরিয়ান ম্যাজিক রয়েছে, হুডু রয়েছে, ডেমোনোলজি রয়েছে, সবই প্র্যাকটিস করা হয়। আচ্ছা, তো আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলতে যাবো, যেটা এর আগে অনেক সময় অনেকে করেনি, সেটা হচ্ছে হুডু। তো হুডুটাকে তুমি একটু বলো যে কি? হুডু অ্যাকচুয়ালি এটা হচ্ছে আফ্রিকান ডেসপোটা থেকে এসেছে। মানে
আফ্রিকানরা যেভাবে নিজেদের সেলফ সিকিউরিটির জন্য বা অ্যাকচুয়ালি আফ্রিকানদের উপর অনেক অত্যাচার হয়েছে না, ঠিক আছে, আচ্ছা। অনেক যুগ যুগ ধরে আমরা সবাই জানি আফ্রিকানরা খুব সাফার করেছে। হুম, কিন্তু এই জন্য তারা নিজেকে সুস্থ রাখবার জন্য বা চালিয়ে রাখবার জন্য যে ম্যাজিক ইউজ করতো হুম, হুম। সেটা বেসিক্যালি হুডু, আচ্ছা, ঠিক আছে। এবং তার মধ্যেও দুটো ভাগ রয়েছে, হেথিয়ান রয়েছে, সেডোরিটা রয়েছে। আচ্ছা। এটা দুটো ভাগে ওরা বিভক্ত, ঠিক আছে। আর হচ্ছে এম, আফ্রিকানরা মানে হিউম্যান ফ্লেশ ব্লাড হুম, হুম। এই সমস্ত ওদের মধ্যে প্রচলিত আছে যে র ব্লাড হুম, হুম। যদি ডোনেট করে হুম, হুম। যারা ওরশিপ করে, আচ্ছা, ওটার মধ্যে সেটা প্রচলিত আছে, আচ্ছা। ঠিক আছে। এবার বেসিক্যালি যখন ওখান থেকে এই কালচারটা এসছে, হুম, বাইরের মানুষ যখন প্র্যাকটিস করেন তখন সবাই তো চট করে অ্যানিম্যাল ব্লাড হুম, হুম। বা অ্যানিম্যাল বডি পার্টস এগুলো তো ইউজ করতে পারে না। তো হার্বস, আচ্ছা। বেসিক্যালি হার্বস, ইনসেন্স এগুলোর উপর বেস করেই হয়। যারা প্রথম থেকে শুরুয়াত করে হার্বস, ইনসেন্স এগুলোর উপর থেকেই সাধারণত হুডু প্র্যাকটিস করা শুরু করেন। আচ্ছা। এবং হ্যাঁ, হুডু শুধুমাত্র নট অনলি ম্যাজিক, আচ্ছা। এখানে প্রথমত তোমার পূর্বপুরুষ, তোমার অ্যানসেস্টর হুম, হুম। যারা হয় তাদের ব্লেসিংস তোমার একান্ত প্রয়োজন। আচ্ছা। যদি কোনোভাবে তুমি তাদের সাথে কানেক্ট হতে না পারো, যারা প্রিভিয়াস হুডু প্র্যাকটিশনার ছিলেন আচ্ছা। তারাও, তাদেরকেও পূর্বপুরুষ বা অ্যানসেস্টর হিসেবে ধরা হয়। হুম, হুম। তাদের আশীর্বাদ তো ভীষণভাবে দরকার, ব্লেসিংস। আচ্ছা। তারপরে আসছেন যারা, তারা হচ্ছে লোয়াস আচ্ছা। এবং অরিশাস। অরিশাস মানে তাদের দেবতা, আচ্ছা। ঠিক আছে। আর লোয়াসরা হচ্ছে দে আর বেসিক্যালি স্পিরিটস, আচ্ছা। কিন্তু ক্লোজ টু গড, আচ্ছা। ঠিক আছে। আর লোয়াসের মধ্যে যেমন যিনি পাপা লেখবা, হুম। উনি তো গেটওয়ে, মানে আচ্ছা। বলতে পারো স্বর্গমত্ত পাতাল, মানে বা মৃত্যু বা জীবন মৃত্যুর যে গেটওয়ে হুম। সেটা উনি নির্ধারণ করেন, আচ্ছা। ঠিক আছে। আর প্রতিটা মানুষ যে তার কাছে কিছু চাইলেই পাবে এমন কিছু না। হুম, হুম। তোমার যদি ইন্টেনশন খারাপ হয়, তোমার প্রেয়ার কিন্তু উনি গ্র্যান্ট করবেন। আচ্ছা। কিন্তু অরিশাসের ক্ষেত্রে মানে যেটাকে ঈশ্বর হিসেবে ধরা হয়, হুম। তাদের পাওয়ার নিয়ে ইনভোক করে, তাদেরকে পূজা করে বা তাদেরকে অর্শিপ করে যেভাবে হুডু প্র্যাকটিস করা হয়, হুম। তখন তাদেরকে অর্শিপ না করে তুমি কখনো কোনো রিচুয়াল করতে পারবে না, তোমার আচ্ছা। ফ্রুটফুল হবে না, আচ্ছা। তুমি রেজাল্ট পাবে না। আচ্ছা। তো এই ক্ষেত্রে কি করা হয় তখন, যেমন এলেগো আছে, তিনি একজন ছোট বাচ্চার মতো, তাকে তুমি যদি টফি দাও, চকলেট, টফি, খেলনা, যেমন এখানে ছোট বাচ্চারা গুলতি নিয়ে খেলে হুম, না? হুম, হুম। ঠিক আছে, ওনার একটা খেলনা রয়েছে যাকে গড়বেতা বলা হয়, আচ্ছা। ঠিক আছে। যদি তাকে বলা হয় তোমার গড়বেতাটা নিয়ে নাও, তুমি আমার কাজটা কিন্তু করে দাও, হুম। যদি না করো আমি কিন্তু নিয়ে নেবো। হ্যাঁ, তোমাকে রেগুলার কানেক্টেড অবশ্যই হতে আচ্ছা। হবে, যে কেউ গিয়ে বললে হবে না। তিনি কিন্তু তোমার ঠিক কিংবা ভুল উনি কিন্তু জাস্টিফাই করে দেবেন, আচ্ছা। তোমার কাজটা করে কাজটা দেবেন, করে দেবে। কাজটা করে দেবেন। অরিশাসের ক্ষেত্রেও তাই, যেটা টোটালি হায়ার সেলফ, হুম, হুম। সেটা কোর্ট কেস থেকে শুরু করে মানুষের ডেইলি লাইফে যত সমস্যা, হুম। লাভ, রিলেশনশিপ, এনি কাইন্ড অফ আচ্ছা। সবকিছু সমাধানই তাদের মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা। ঠিক আছে? তুমি আমাকে অনেক কটা ঘটনা বলেছিলে যে তোমাকে এই হুডু প্র্যাকটিস করতে হয়েছিল, কোনো একটা তোমার কাছে কেস এসেছিল। তো তুমি যদি একটুখানি আমাদেরকে বলো যে কেসটা কিরকম এসেছিল আর হুডু দিয়ে তুমি কি করে সলভ করলে? ব্যাপারটা হচ্ছে মানে খুব, মানে তাদেরই আত্মীয়, আমাদের সঙ্গে আমার সাথে একটু পারিবারিক ভাবেই পরিচিত। আচ্ছা। তো ওরা অনেক জায়গা থেকে, মানে ওর নিজের মামার ছেলে আর কি, হুম, হুম। উম, তারও সে পজেস ছিল, তা ওরা সেটা বুঝতে পারে, আচ্ছা। ঠিক আছে। তো বেশি দূরে না, মধ্যমগ্রামেরই ঘটনা। আচ্ছা। আমি ক্লায়েন্টের কথা ভেবেই আমি হয়তো তাদের নামটা বলবো না, কিন্তু আমাকে হঠাৎ করে একদিন বললো, আচ্ছা দিদি, জানো আমার মামা না অনেক জায়গাতে আমার ভাইকে দেখিয়েছে, হুম, হুম। কিন্তু ও না উনি কোন রকম ভাবে ওকে সুস্থ করতে পারছেন। আমি বললাম, অসুস্থ নাকি, আচ্ছা। সমস্যাটা কোথায়? বলছে মানে ও তো কারোর কথা শোনেই না, হুম, হুম। ঠিক আছে। আর বাড়িতে মানে ও এমন কিছু কাজকর্ম করে যার জন্য ওর জেঠি, জেঠিমা, মানে যে জেঠিমা, জ্যাঠা, সবার সাথে মানে এদের রিলেশনটা খারাপ হয়, একটা আচ্ছা। ঝগড়া ঝামেলা এরকম কিছু হয়, আচ্ছা। হতেই থাকে।
আর ওর মা ওকে কন্ট্রোল করতে পারে না। হুম হুম মানে দুরন্ত তো অনেক ছেলেপিলেই হয়, হুম হুম হুম। কিন্তু 1 সেকেন্ডের মধ্যে এমন কিছু কাজ করবে, কোনো জিনিস মিসিং করে দেবে, সেটা মানে তুমি ইয়ে করতেই পারবে না। এবং এই ছেলেটার বয়স কিরকম? ক্লাস 8-এ পড়তো, সেইটা পড়তো। ক্লাস 8-এ পড়তো, এখন ক্লাস 9-এ পড়ে। আচ্ছা। সুস্থই আছে, ভালো আছে। তো তখন আমাকে বলল যে তুমি যদি দেখো ওকে, তা আমি ভিডিও কনফারেন্সে কথা হুম, বলেছি, হুম। ঠিক আছে। প্রথমে ওরা আসেনি কথা বল, না। আমার সাথে সামনাসামনি দেখ। তো ভিডিও কলে যখন আমি দেখলাম ওকে, অলরেডি ওর ফেসটা দেখে বোঝা গেল যে পজেস্ট। আচ্ছা আচ্ছা। মানুষের চেহারায় তো কিছু হুম হুম হুম। থাকে হুম। যেটা দেখলে বোঝা যায় যে তার মধ্যে কোনো একটা অন্য কোনো ছায়া রয়েছে কিনা, হুম। ঠিক আছে। তো আমি আরেকটু শিওর হওয়ার জন্য বললাম যে ওর ফুড হ্যাবিটটা কেমন, হুম খাওয়া দাওয়া ঠিকঠাক করে। তখন ওর মা বলছে, জানো তো দিদি, আমি যখন রান্না বান্না করি তখন ও না মানে কখনো যদি খুব ভালো করে পরিষ্কার করে খেয়ে নেয়, হুম। আর কখনো কখনো এমন আচরণ করে যেন মানে পুরোটাই ওর খেতে হবে, আচ্ছা। সবটাই ওর খেয়ে নিতে হবে, হুম। খেতে হবে, অন্য কারোর কথা ভাববে না এটা। আর কিছু সময় খাই না, আচ্ছা। মানে 3 ধরনের আচরণ দেখা গেল হুম। এরকম। আর ওর এক দিদির কাছে শুনলাম, সে ওকে পড়াতো, তার কাছে যখন সে যায় পড়তে, তো বলছে, জানো দিদি, আমি আবার এয়ার বারটা খুলে জাস্ট 1 সেকেন্ডে ওর জন্য বইটা আনতে গেছি, এই ঘর থেকে ওই ঘরে। হুম হুম কত বড় জোর 1 মিনিট আমার সময় লেগেছে। হুম। এসে দেখি 4-5টা টুকরো হয়ে রয়েছে বইয়ে? এয়ারবাড যেটা। আচ্ছা, ইয়ারবাডে। হুম। এবং 1 মিনিটের পক্ষে তো কারোর পক্ষে ভাঙা সম্ভব না, না সময় লাগে হুম। লিস্ট। তো ও অলরেডি মানে এমন ভাবে স্ম্যাশ করেছে জিনিসটা, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আচ্ছা। এমনকি জুয়েলারি ফেলে দেওয়া, হুম হুম গোল্ড জুয়েলারি ঘর থেকে মিসিং হয়। এমন যে নয় যে ও বাইরে কোথাও কি সেল করছে বা তেমন হুম। কিছু নয়, জিনিস নষ্ট করবে, আচ্ছা। হারাম করা ফ্যামিলিতে। তো আমি পরবর্তীতে জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে একটা বাচ্চার উপরে কখনো হয় না, হুম হুম তোর মানে মামা আগে কি করতো, যেহেতু ওনার ভাগ্নির সাথে কথা হচ্ছিল। আচ্ছা তো উনি বললো যে ওনার তো গোল্ডের বিজনেস ছিল আচ্ছা। এবার একসাথে, এবার ওদের খুবই ভালো পরিস্থিতি হুম। ছিল, কিন্তু রিসেন্ট 6 ইয়ার্স হলো ওদের ডাউনফল স্টার্ট হয়েছে, আচ্ছা। ঠিক আছে। একসাথে যারা ব্যবসা করতো সবাই ছেড়ে চলে গেছে, হুম হুম এবং বলতে নেই মানে ওদের এমন একটা সময় এসে গেছে যে মানে হয়তো মানে লোকের কাছে মানে ধার করতে হয়, ধার করে তারপরে চলতে হয় এরকম। এবং নিজের এত বড় বিজনেস থাকতে ওর মামাকে এখন অন্যের দোকানে গিয়ে কাজ করতে হয়, এরকম একটা পরিস্থিতি হয়েছে। আচ্ছা। কিন্তু তবু বলবো ওর মানে মামি যে ভদ্রমহিলার হুইল বার মারাত্মক, আচ্ছা। উনি টেনে রেখেছে, বলে না একটা হুম। ফ্যামিলিতে একটা ডিসিপ্লিন মেনটেন হুম, করতে হয়, উনি সেটা মেনটেন করে রেখেছে। আচ্ছা। বুঝলে? আর ছেলের এমনই পরিস্থিতি যে যখন রাতে মাঝে মধ্যে হয়তো মায়ের গায়ের উপর উঠে যায়, আচ্ছা। ঠিক আছে, কখনো তো ওর মায়ের গলাও চেপে ধরে, হুম। নয়তো মানে বলে না মানে অ্যাবনর্মাল সেক্সুয়াল হুম সিনড্রোম, হুম হুম। ওইটুকু ছেলের মধ্যে দেখা দিচ্ছে, আচ্ছা। ঠিক আছে। ওর মা প্রথম প্রথম হয়তো ভেবেছে তেমন কোনো কিছু হয়তো নয়, হয়তো ছেলে বড় হচ্ছে তেমন কোনো সমস্যা হলে হতে পারে, কিন্তু আদৌ সেটা নয়। যখন বুঝতে পারলো ওর মায়ের উপরে হাবি হুম। হচ্ছে, রাত্রেবেলা ঘুমের মধ্যে চেপে ধরছে হুম। মাকে, অলরেডি মায়ের বুকের উপরে উঠেও বসছে। ওর মা তো, বাবু তুই কি করছিস, আমাকে ছাড় ছাড় ছাড়। এবং কখনো কখনো ওকে নিজে মাস্টারবেট করার চেষ্টা করছে, এরকম ক্লাস পরিস্থিতিতে 8-এর ওর একটা মা ছেলে। দেখেছে, ওইটুকু ছেলে, ঠিক আছে। ওর বাবা তো অসম্ভব মারধর করতো, হুম। আর বাবাকে একদম দেখতে পারতো, আচ্ছা। একদমই দেখতে পারতো না। তো এরকম যখন সিচুয়েশন, তারপরে একদিন ওর মা যখন সেকেন্ড টাইম আমাকে আবার ফোন করে, তা আমি ওদেরকে কিছু হাউস ক্লিনজিং এর জন্য বলে দিই, আচ্ছা। দেখুন ইন্টারনাল ক্লিনজিং তো আগে করুন, হুম হুম তার কারণ প্রথমেই ওষুধ খাইয়ে দিলেই হলো না, হুম। ঠিক আছে। আগে আশপাশটা ক্লিন করুন, ক্লিনস করুন। যতটুকু কিছু পাঠানোর পাঠিয়ে দিয়েছিলাম, ওটা অ্যাটলিস্ট সারফেস ক্লিনস করছি। হুম। সেই সময় একদিন ওর মামি আমাকে ফোন করছে, ফোন করে বলে, জানো সোমা, আমি রাত্রে সন্ধ্যের দিকে আচ্ছা।
উনি বাজার করে নিয়ে এসেছেন, চিকেন ধরছে। আচ্ছা এই কথাটা আমাকে আগেও আর একবার বলেছে, আমি অতটা গা করিনি। কিন্তু তুমি এখন তো ওকে দেখছো, আগের থেকে মানে মাঝে মধ্যে আগে যেমন সবসময় খুব ঝামেলা করতো, সেটা কিছুটা কমেছে। কিন্তু এখন আমি যখনই চিকেন বা মাছ বা মাটন আমি ওয়াশ করতে যাই, তখনই পিছনে এসে বলে, মা তুমি অত সুন্দর করে ধুচ্ছো, আমার না এখনই কাঁচাই খেতে ইচ্ছা করছে। এ বাবা, ঠিক আছে, আমার জন্য তুমি রান্না করার আগে একটু রেখে দাও না, আমার যদি ইচ্ছা হয় আমি একটু টেস্ট করে দেখবো। মা তো টোটালি শকড। মানে এখানে আমি ওনাদেরকে সরাসরি বলেছিলাম না যে উনি পজেসড, হাজার হোক একমাত্র ছেলে। অনেকে বাবা মায়ের হয়তো সরাসরি মেনে নিতে পারে না, কিন্তু আমি ওর দিদিকে বলেছিলাম আমার ভাই কিন্তু পজেসড। আচ্ছা ঠিক আছে, তো এই মুহূর্তে তখন ওর মা অনেক কান্নাকাটি করছে। কেঁদে তো কিছু করার নেই, তার কারণ আপনাদের বাড়িতে কেউ কিছু চালান করেছিল যে আপনার হাজবেন্ডের বিজনেসটা যাতে নষ্ট হয়ে যায়, সেটা অন্য কারোর, যাই হোক এখানে অরাটা ম্যাটার করে। আচ্ছা ঠিক আছে, কারোর উপরে, কারোর বাড়িতে যখন কিছু চালান করা হয়, হয়তো বাড়ির 5 জনের মধ্যে বাকি 4 জনের কিছু হলো না, একজন যার হয়তো অরাটা উইক, সে বা শারীরিক বা মানসিক ভাবে ভুগছে, তার উপরে কিন্তু সে স্পিরিটটা হাবি। পডকাস্টের মাঝখানে একটা বিরতি নিলাম বন্ধুরা। আমি পার্থ, অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমের ওনার। আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালসে আপনারা বিভিন্ন ধরনের ক্রিস্টাল ব্রেসলেট ও ক্রিস্টাল প্রোডাক্টস পেয়ে যাবেন, যেগুলো অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের অ্যাস্ট্রোলজার আর আমি দুজন মিলে আমরা আপনাদের জন্য কনসাল্ট করে আপনাদেরকে কোন ক্রিস্টালটা পড়লে আপনার বেনিফিট হবে সেগুলো কিন্তু আমাদের স্টোর নাগের বাজারে রয়েছে, যেখানে আপনারা এসে আমাদের সঙ্গে ফ্রি কনসালটেশন নিতে পারবেন প্রত্যেকটা ক্রিস্টাল কেনার আগে। বিভিন্ন রকম প্রোডাক্টস আছে ক্রিস্টালের উপরে, ক্রিস্টাল ট্রিজ, ক্রিস্টাল পিরামিডস, রক ক্রিস্টাল, ক্রিস্টাল ব্রেসলেট, ক্রিস্টাল অ্যাঙ্কলেট, সব রকম আমাদের কাছে প্রোডাক্টস পেয়ে যাবেন। তাছাড়াও বলে দিই, আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমে আমরা এমন একটা কোম্পানি যারা পারফিউম বার করেছি ক্রিস্টাল ইনফিউজ করে, যেখানে আমাদের 5টা ভেরিয়েন্ট আপনাদের জন্য আমরা রেডি করেছি, যেই পারফিউমের মধ্যে আমাদের ক্রিস্টালস অরিজিনাল র ফরম্যাটে দেওয়া থাকবে, যাতে আপনারা যেই পারপাসের জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন সেই পারপাসে আপনারা ইউজ করতে পারবেন। বলে দিই, লাভ পোর্শন, মানি ম্যাগনেট, নেগেটিভিটি রিমুভার, ব্ল্যাক ম্যাজিক রিমুভার আর অরা বুস্টার, এই 5টা প্রোডাক্ট আমাদের কাছে এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যারা যারা নেগেটিভিটিতে ভুগছেন তারা কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করেছে আর তাদের একটা গুড ফিডব্যাকও রয়েছে। যারা যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন তারা পর্যন্ত আমাদের সঙ্গে কনসালটেশন করে খুব কম খরচায় তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে পেরেছে। আমাদের কোম্পানি নাগের বাজারে অবস্থিত আছে, তো দেরি করবেন না, আপনারা আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে আর অ্যাড্রেসে যোগাযোগ করে আমাদের সঙ্গে ভিজিট করতে চলে আসবেন। আমরা বলে দিই, আমরা ফ্রি কনসালটেশন দিচ্ছি। যারা যারা ক্রিস্টাল নেবেন নিজেদের অরা ঠিক করার জন্য আর যে পারপাসের জন্য, তার আগে আমরা আপনাকে একটা ফ্রি কনসালটেশন দেওয়ার পরই কিন্তু আমরা আপনাকে ক্রিস্টালটা ধারণ করতে বলবো। আমাদের কাছে কিন্তু মোর দ্যান 100 টাইপস অফ ক্রিস্টালস অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের রিলেশনশিপ প্রবলেম, আপনি জব পাচ্ছেন না, আপনার উপরে নেগেটিভিটি আছে, আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, সব কিছুর কিন্তু আমাদের কাছে সলিউশন রয়েছে। আমি পার্থ, অ্যাস্ট্রো ক্রিস্টালস এর ওনার অ্যান্ড হিলার অ্যান্ড কনসালটেশন করি। তো আমার সঙ্গে যোগাযোগ করতে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বাকি পডকাস্টটা আপনারা শুনতে পারবেন এখন। আচ্ছা, এটা আমিও জানি যে ওরাও তন্ত্র করেই ওদের বাড়িতে ক্ষতি করাটা হয়েছিল, আর মাঝখান থেকে ক্ষতিটা হয়েছে ছেলেটা। আচ্ছা, এবং খুব মারাত্মক ভাবে ক্ষতি হয়েছে। পড়াশোনা তো দূরস্থ, বই তো কোনোদিন ছুঁয়েও দেখতো না, কিন্তু মানুষ সুস্থ থাকলে তবে তো পড়াশোনা করবে। তো এই পরিস্থিতিতে আমি ওকে বললাম যে চিন্তা করবে না, হ্যাঁ আমাদের তো মুন সার্কেল দেখেই কাজ করতে হয়, মুন সার্কেল। তো ওকে প্রোটেকশনের আগে তো ওর থেকে টেনে বার করতে হবে। তো আমি বলেছিলাম অ্যাটলিস্ট ডিএনএটা আমার কাছে পাঠাবেন, যদি এর থেকে বাড়াবাড়ি মনে হয় তাহলে আমি আমার সামনে বসিয়ে ব্যবস্থা করব। আমি এইভাবে চেষ্টা করে দেখি, আশা করি সুস্থ হয়ে যাবে, কারণ বয়সটা তো কম, 13 ইয়ার্স মাত্র। ঠিক আছে, এবার তারপর ও ডিএনএ দিয়ে অলরেডি, দেখুন হুডু আর ভুডু না খুব কমিউনিকেটেড, রাইট রাইট, ঠিক আছে। হুডু যখন হাই মানে ভলিউমে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনাকে ভুডুর সহায়তা নিতেই হবে। আচ্ছা, আর ভুডু যেই বললাম না আপনাকে প্রথমে শুরুতেই, লোয়াজ এন্ড নরিসাস, লোয়াজরা কিন্তু রাজ করে কিন্তু ভুডুতে। আচ্ছা আচ্ছা, তাদের পুরো কাজটাই স্পিরিটের উপরে হয় ভুডুতে।
হ্যাঁ। তা ওর জন্য আমি ডল মেক করেছিলাম শুধুমাত্র ওর ডিএনএ দিয়েই, যে ওর উপরে কাজ হবে বলে। আপনি বিশ্বাস করবেন না, যখন আমি স্ট্রাকচারে বসিয়ে স্পিরিট দিয়ে ওর হিলিং করে ডিটাচ করছি, হুম, আমার বডি অলরেডি বাম্প করছে, আচ্ছা, মানে কিছুতেই ওকে ছেড়ে যাবে না, হুম, কিছুতেই ওকে ছেড়ে যাবে না, এতটাই সমস্যা, আচ্ছা, ওকে কিছুতেই ছেড়ে যাবে না। তো যতটুকু ক্রিয়া করবার হুম, করবার পর দেখলাম স্তিমিত হয়ে গেল জিনিসটা। দ্যাট মিনস ওকে রিলিজ করেছে। আমি রাত্রি সঙ্গে সঙ্গে ওদের ফোন করলাম যে এখন উনি করেছে, বলছে দিদি হঠাৎ না খুব শান্ত হয়ে ঘুমাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বললাম এই মুহূর্তে তো আমি কাছে কিছু দিতে পারছি না, হুম। তবে ওকে অ্যাটলিস্ট চেষ্টা করো। মানে আমি আগেই পাঠিয়েছিলাম কিছু ইনসেন্স আর সল্ট আচ্ছা, এনার্জাইজ করা, অ্যাটলিস্ট ও যে যতটুকুতে শুয়ে আছে ততটুকু দিয়ে ওকে একটা ব্যারিকেড দিয়ে দাও। হুম, হুম, এটা ওর সিকিউরিটির কাজ করবে। আর কালকে আর্লি মর্নিং দাদাকে পাঠাবেন, আচ্ছা, এসে ওর যা যা প্রোটেকশনের জন্য দেওয়ার সেটা আমি দিয়ে দেবো। আশা করি আপনাদের বাড়িতে আর প্রবলেম হবে না, হুম, অ্যাটলিস্ট ওর উপরে তো প্রবলেম হবে না। আচ্ছা। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি কালকে সেই জিনিসও দিয়ে দিচ্ছি, বাড়িটা অন্তত ঘরটা সিল করে দিন। হুম, হুম, মানে আপনাদের ওই ঘরে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা। পুরো বাড়ি করাতে যদি এখন নাও পারেন, হুম, হুম, ঠিক আছে, অ্যাটলিস্ট ওখানে তো থাকবেন, হ্যাঁ, ওখানেই পড়াশোনা, ঠিক, ওখানেই ঠিক, ঠিক। ঘর সংসার হুম। সবকিছু, অন্তত ঘরটুকু সিল করে নিন হুম, যেখানে। তো পরদিন ওর বাবা একদম সকালে 9টার মধ্যেই, সকাল 9টার মধ্যে এলো। তো আমি ওনাকে যা যা দেওয়ার দিয়ে দিয়েছিলাম। তো উনি বাড়িতে গিয়ে সাথে সাথে ছেলেকে পড়িয়ে আচ্ছা, থ্যাঙ্কস টু মাই অরিসাস, তাদের ব্লেসিং এ ছেলেটা পুরোপুরি সুস্থ এবং খুব ভালো রেজাল্ট করে। হ্যাঁ, বলবো না যে খুব এ ক্যাটাগরি রেজাল্ট হুম। করেছে, কিন্তু অ্যাটলিস্ট 70% মতো রেজাল্ট করেছে সেই আচ্ছা, ছেলেটা। আচ্ছা। করে সে ক্লাস 9-এ পড়াশোনা করছে, ঠিক আছে। আর ওর যে বা একজন যে ফ্যামিলি, হুম। ওদের বাড়িতেও সিল করা হয়। হুম, হুম, ওদের যার বাবা অন্যের দোকানে কাজ করতো, এই সামারে তারা বাড়িতে এসিও বসিয়েছে। বাহ। তবে তুমি কি জানতে পারলে যে ছেলেটার উপরে কে প্রসেস করেছিল বা ওটা কি হয়েছিল? একজন, মানে ওর বাবার সাথে যে বিজনেস করতো, আচ্ছা। যখন আমরা কোশ্চেন আস্ক করি যখন, হুম, হুম, সেখান থেকে আনসার এসেছিল যে আনসার করেন একজন, তিনি হচ্ছেন মেরি লভিটু, আচ্ছা, তিনি আনসার করেন। আচ্ছা, আনসার করলো তো বলে দেবে, বা তুমি বিগ মামার কাছেও আনসার করতে পারো, আচ্ছা। চাইতে পারো, তিনি আনসার দেবেন হুম, তোমাকে। হুম, তিনি মানে কি আমাকে আনসার এটাই করলেন যে ওর বাবার সঙ্গে ব্যবসা করতো, হুম। একই মানে একই সঙ্গে বিজনেস করতেন তিনি, মুসলমানি তন্ত্র করেছেন আচ্ছা, এবং কবরের উপর বসে কাজ করা হয়েছিল। ও, সেখান থেকে চালান করা হয়েছিল যাতে ওর বাবার ব্যবসা উনি নিয়ে নিতে পারেন হুম। এবং ওনার যাতে কিছু না থাকে। হুম, কিন্তু মাঝখান থেকে ব্যবসা তো গেছি, হুম, এবং স্পিরিট অ্যাটাকটা সম্পূর্ণভাবে হয়েছে। স্পিরিট বলতে তো পুরো জিন অ্যাটাকই হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, এখন জিন। কবরে বসে তো জিন অ্যাটাক কি হয় না। ছেলেটারও একে তো ওইটুকু বাচ্চা ছেলে, হুম, মানে সে হিতাহিত জ্ঞান শূন্য, নিজের মায়ের সাথেও সে মানে কি বলবো, মানে একটা সেক্সুয়াল ডিসঅর্ডার দেখা দিয়েছিল তার মধ্যে, হুম, হুম, এরকম। মানে অ্যাকচুয়ালি কি স্পিরিটদের মধ্যে ব্যাপারটা কি হয়, তাদের তো অনেক ডিজায়ার নিয়ে তারা চলে যায় ঠিক, না, তো ডিজায়ার ঠিক, ফুলফিল হুম। হয় না। এবার যখনই তারা কোনো শরীরের উপরে তারা হাবি হয়, তখন তারা নিজের ডিজায়ার ফুলফিল করে। যখন অ্যাবনর্মাল ফুড, হুম, মানে খাওয়া দাওয়ার টেন্ডেন্সি আলাদা, যে পুরো খাবারটাই খেয়ে নেবে। হুম, কখনো যখন ওর শরীরে কাজ করতো না সে, তখন সে নর্মাল খাওয়া দাওয়া খেতেই পারছে না ছেলেটা, ঠিক আছে। আর কখনো যখন সুপ্রিম ভাবে তার মধ্যে রয়েছে, সে বলছে কাঁচা মাংস খাবো। হুম, মানুষের, হ্যাঁ, আমরা চলতে ফিরতে যে আমাদের নজর লাগা, ঠিক, ঠিক, ঠিক আছে। কারণ ইভিল আয় প্রত্যেকটা মানুষের হয়তো আজকে আপনার হিতাকাঙ্ক্ষী কজন আছে, সেই, তাই না? আজ মানুষ চলতে গেলে হিতাকাঙ্ক্ষী কিন্তু একদম বেশি নেই। নেই। কারণ মানুষের সবচেয়ে দোষ হচ্ছে কেউ কারোর গ্রোথ সহ্য করতে পারে, হুম, 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 নর্মালি নিতে পারে না। এবং যারা আপনার গ্রোথ ভালোভাবে নেবে না, আপনার ডাউনফল দেখতে চায়, তাদের আইটাই ইভিল হয়ে লাগে। হুম, হুম, হুম। ইভিল আই বাইরে থেকে থোড়ি না আসে, সেটাই, সেটাই, ঠিক আছে। ওটাই ইভিল আই হয়, সেটা এতটাই খারাপ ভাবে ইম্প্যাক্ট হুম। করে, মানুষের হেলথ ইস্যু হয়, মানুষের ফিনান্সিয়াল হুম। ডাউনফল হয়, প্রচুর সমস্যা দেখা দেয়। এদের ক্ষেত্রে ঠিক সেই সমস্যাই হয়েছিল, আচ্ছা। ঠিক আছে। তো ওরা আজকে ভালোই আছে। তবে আমার কখনো আমার একটা কথা জিনিস বলে। জিজ্ঞেস করার আছে যে
যখন তোমার কাছে কোনো ক্লায়েন্টের কেস আসে, তো অনেক অনেক রকম কেস কেস তো আসে তোমার কাছে, তো আর তুমি অনেক রকম জিনিস জানো, তন্ত্র তুমি জানো, তুমি উইচক্রাফট উইকান, তো তখন তুমি কিভাবে ওটাকে বোঝো যে আমি কোন জিনিসটা অ্যাপ্লাই করলে পরে এরা তাড়াতাড়ি একটা সলিউশন পাবে? দেখুন, এই ক্ষেত্রে তন্ত্র প্রয়োগ করা হুম। যেত, এবং তন্ত্র প্রয়োগ করতে গেলে আমাকে শ্মশানে বসে বা আলাদা ওদের বাড়িতে বসে আমাকে বড় করে হোম করতে হতো। হুম সেখানে ওর উপরে যেটা প্রেশারটা পড়তো সে নিতে পারতো না, যেহেতু ওর বয়সটা কম। হুম তন্ত্রের উপরে তো আমাদের সনাতনী ধর্মের তন্ত্রক্রিয়া তো এর চরম, হুম এরপরে কোনো কিছু হয় না। হুম এই সবকিছুর সঙ্গেও পাওয়ারফুল, সবকিছু থেকেই পাওয়ারফুল। সনাতনী বলে তন্ত্রতে কাজ একটু স্লো হয়, হুম। কিন্তু সেটা অনেক দিন পর্যন্ত থাকে। আচ্ছা। হুডুতেও কিন্তু ইনস্ট্যান্ট 72 আওয়ার্স এর মধ্যে আপনি 85% রেজাল্ট পেয়ে যাবেন, হুম 72 আওয়ার্স এর মধ্যে। এটাও কিন্তু পাওয়ারফুল। যেমন আফ্রিকার বেনিনকে হুডু হাব বলা হয়, আচ্ছা। ঠিক আছে? সেখানে মানে সব রকম ভাবে হুডু প্র্যাকটিস ওখান থেকেই, সমস্ত পৃথিবীতে যারা যারা প্র্যাকটিস হুম, করেন হাব কিন্তু বেনিন, আচ্ছা। আফ্রিকার বেনিন, ঠিক আছে? ওখান থেকেই কিন্তু সবাই ইয়ে হয়েছে, কিন্তু আমরা যতটুকু প্র্যাকটিস করি হুম, হুম। আজকে হুডু, ওখানকার হুডু আরো বেশি পাওয়ার। কেন? মানে যেহেতু আরো হাফটা কাছে হচ্ছে। হাফ কাছে বলছে পাওয়ারফুল নয়, আচ্ছা। ওরা কোনো রিচুয়ালি কিন্তু শুধু অনলি হার্ব অ্যান্ড ইনসেন্স উপরে করে না। হ্যাঁ। যখনই আপনি আমাদের হিন্দু তন্ত্র তো, আপনি হুম। যখন একটা যজ্ঞ করছেন বা মায়ের পুজো দিচ্ছেন, আপনাকে বলি দিতে হচ্ছে, হুম ঠিক আছে? আর আপনি আপনি অকাল্টের ক্ষেত্রেও তাই, সেটা হুডু হোক, উইকা হোক, হ্যাঁ, হ্যাঁ, ঠিক লুসিফেরিয়ান ম্যাজিক হোক, ঠিক। যখন ব্ল্যাক ফ্লেশ এই জিনিসগুলো চলে আসবে, হুম তা সে যেটা পছন্দ করছে, উইথ ফ্রুট অলসো, হুম ফলের সাথে ফল, ওয়াইন, হুম হুম ব্লাড, বডি পার্টস, হুম হুম। এই অনুসারে আপনি যখন তাদেরকে উৎসর্গ করবেন, এনার্জি তো খুশি হবেই। হ্যাঁ। সেটাকে বাঁকা চোখে দেখে তো লাভ নেই। আজকে সমাজত নয় হুম। ব্ল্যাক ম্যাজিক, নো, ব্ল্যাক ম্যাজিক নেই, দিস ইজ হোয়াইট ম্যাজিক। আচ্ছা। আপনি যখন মা কালীকে পুজো দিচ্ছেন তখন কি বলেন আপনি ব্ল্যাক ম্যাজিক করছেন? কখনো না। তারপর আমরা এইভাবেই তো ছোট থেকে দেখে এসেছি, হুম। মাকে পুজো দেওয়া হয়। আমরা আমাদের ম্যানিফেস্টেশন যখন ফুলফিল হয় তখন আমরা মাকে পাঠা বলি, হুম হুম বা আজকের দিনে অনেকেই দেন না হয়তো, তার কারণ একটা প্রাণী হত্যা হুম। উচিত নয়। তখন কোন কুমড়ো বা এই জাতীয় কিছু হুম, বলি ফল দেওয়া হয়, দেয়, ফল বলি দেওয়া হয়। কিন্তু বলি প্রথা কিন্তু এই জন্য, দ্যাট ইজ ডেডিকেশন, হুম উৎসর্গ করে দেয় তার জন্য, তার এনার্জিকে সম্মান হুম দেয়। তুমি তাকে যতটা সম্মান দেবে তোমার জন্য সে ততটা কাজ করবে। হুম, একদম ঠিক। কানেক্টেড হতে হবে। হ্যাঁ, ওদের ওখানে অতটা নিয়ম থাকছে না, কারণ হ্যাঁ, ওদের এবং আফ্রিকান হুডু প্র্যাকটিশনাররা তো ব্লাড পর্যন্ত ড্রিঙ্ক ঠিক করে। ঠিক। যখন রিচুয়াল করতে বসবেন, হুম এখানে আমাদের হয়তো ইন্ডিয়ান অকাল্ট মিন্স দ্যাট মিন্স তন্ত্র। হুম তন্ত্রতে হয়তো ইকুয়ালাইজেশন নেই যে আমি কিছু খেয়ে আমি আমার ঈশ্বরকে দান হুম করছি হুম বা আমি তাকে উৎসর্গ করছি, হুম। সেটা কিন্তু নেই। হুম কিন্তু ওয়েস্টার্ন অকাল্টে কিন্তু এটা প্রচলিত, হুম ঠিক আছে? ওয়েস্টার্ন অ্যান্ড আফ্রিকান যাই বলুন, আপনি নিজে কনজিউম করবেন, তাকে দেবেন, হুম। বা তাকে উৎসর্গ করার পর সে সিমিলার জিনিস আপনাকে কনজিউম করতে হবে। আচ্ছা। সবকিছু আগে পিছে আছে, হুম হুম এক একজনের ক্ষেত্রে এক একটা নিয়ম। হুম তাহলে আপনার ইকুয়ালাইজেশন, মানে তুমি যখন ঈশ্বরকে ভক্তি করছো তখন ঈশ্বর তোমাকে আশীর্বাদ করছে, হুম। দ্যাট মিন্স তুমি ঈশ্বরের ধন্য, হুম হুম তুমি তার আশীর্বাদ পুষ্ট। হুম। সুতরাং তুমি সে যেটা খাচ্ছে তুমি সেটা খেতে পারো। যেটা আমরা এখানে প্রসাদ বলি আমাদের জন্য। একদমই তাই, একদমই তাই। আমরা আগে উৎসর্গ করে দেই, তারপরে সেই জিনিসটা খাই অ্যাজ আ ব্লেসিং। সো ওখানেও সেই সব জিনিসটা ধর্মে অনেকটাই একই রকম মিল। যখন হিন্দু তো ধর্ম যখন আমরা হোম করি হুম তখন কি হয়, মাথায় কাপড়টা দিয়ে ঢেকে হুম দেওয়া হয়। হুম আমরা যখন রিচুয়াল করি আমাদের পুরো মাথা বেঁধে নেওয়া হয়, হুম বিকজ প্রিস্ট, হুম তুমি যখন রিচুয়াল করছো একজন অরিসাসকে বা লোয়াসকে, তুমি যখন প্রে করছো, ইনভোক করছো, ইউ আর এ প্রিস্ট। হুম প্রিস্ট হলে তাদের মাথা মানে যেটাকে বলে সহস্রাধার চাকর, হুম হুম। তাকে ঢেকে রাখতে হয় আচ্ছা। পুরোটাই। ঢেকে তারপরে দেখবেন আপনি আম, খেয়াল করে যারা হাইলি হুডু প্র্যাকটিশনার, এবং অবশ্যই আফ্রিকান, হুম প্রত্যেকে মাথায় ভেল দিয়ে মাথাটা পুরো বাঁধা, হুম হুম হুম। কাউকে দেখবেন না কিন্তু চুল খোলা, আচ্ছা। মাথা কিন্তু বাঁধা থাকবে।
এটা একটা ভালো এনার্জি জিনিস জানলাম। অ্যাকচুয়ালি হ্যাঁ কসমিক, তুমি যে পাওয়ারটা ইনভোক হুম। করছো সেটা বলে না এখানে কিন্তু সবকিছু হুম, থাকে হুম। এখানটা, ঠিক আছে? এনার্জি ইনভোক করো, মানুষের ভদ্রতা, সভ্যতা, এনলাইটমেন্ট, এভরিথিং ইজ হিয়ার, হুম ঠিক আছে? মানে সব চক্রে যখন ব্যালেন্স হচ্ছে তখন এখানে গিয়ে এক জায়গায় কি জমা হচ্ছে, তারপরে তো ব্লেসিংসটা আসবে ইউনিভার্স থেকে। হুম So, এই জন্য এটাকে বাইন্ড করে রাখা হয় যাতে ওটা তোমার সংরক্ষিত থাকে। বুঝলাম। তবে একটা ভালো জিনিস তুমি আমাকে বললে যে যে মাথায় যে আমরা কাপড় বেঁধে রাখি যজ্ঞের সময় বা এইটার রেলেভেন্স এবার বুঝতে পারলাম, কারণ আমি এতদিন না এটা উত্তর কখনো পাচ্ছিলাম না। যখনই কখনো কেউ হোমে বসতো সবাই মাথায় কাপড় বাঁধতো, ইভেন আমি কিছু হোমে গেছিলাম তখন আমাকে বলছে মাথা একটু ঢেকে রাখো। তো এটা রেলেভেন্সটা আমি বুঝতে পারছিলাম যে কেন ঢেকে রাখতো, এখন দেখো বুঝতে তুমি যখন পারলাম যে যজ্ঞের সামনে বসছো correct। তোমার মধ্যে একটা পজিটিভ ঊর্জা হুম আসছে, হুম ঠিক আছে? সেটা যাতে ইউনিভার্সে বিলীন না হয়ে যায়, হুম তোমার মধ্যে ক্যাপচার থাক, হুম। সেটা সেটা তোমার এনার্জিকে এনহ্যান্স করবে, তোমার মধ্যে পজিটিভিটি আনবে, তোমার যে নেগেটিভিটি আছে সেটা চলে যাবে। হুম এর জন্য এটা এটা বলে জাতি ধর্ম নির্বিশেষে হয়তো সবার মধ্যে প্রচলিত আছে কম বেশি, কিন্তু বিভিন্ন রূপে। বিভিন্ন রূপের। হ্যাঁ, আমরা তো নর্মালি কাপড়টা দিয়ে, ওরা ভেল ভেল ভাবে বাঁধে, হুম ঠিক আছে? যেটা আমাদেরকে বাঁধতে হয়, সামনে টারবান মতো করে পিছন দিক দিয়ে দিয়ে দেওয়া হয়। বুঝলাম। বেসিক্যালি তোমাকে তোমার যে ক্রাউন মাথা, চাকরাটা হ্যাঁ, আছে হ্যাঁ। সেটাকে লক করে কভার রাখতে হয় যাতে, করতেই হবে, কভার করতে হবে, হ্যাঁ, যাতে এনার্জিটা উপর থেকে ইউনিভার্সের দিকে না চলে যায়, এটাই। কভার করতেই হবে। তো আমাদের এখানে সেভেন চাকরাটা খুব ইম্পর্টেন্ট তাহলে। মানে তুমি অবশ্যই। তুমি যখনই যে কোনো মতে তুমি তন্ত্রতে যাও বা ওয়েস্টার্ন অকাল্টে যাও, তোমার তোমার সেভেন চাকরাটা সবসময় লাগে। আচ্ছা, তুমি আমার সেভেন চাকরা থেকে মনে পড়লো যে তুমি যখন ক্লায়েন্ট আসে তখন তুমি বুঝতে পারো যে যারা এফেক্টেড হয়েছে, এরকম ধরো পজেস কেস আসলো বা কারোর কোনো কোনো ক্ষতি করলো বা কেউ হয়তো বান চালিয়ে দিল, তো সবার আগে যে এদের যে সেভেন চাকরাটা ডিসব্যালেন্স হয়ে যায়, তো সেটা তুমি বুঝতে দেখো পারো। বেসিক্যালি যখন কোনো মহিলা বা পুরুষ নির্বিশেষে, বিশেষ করে মহিলাদের উপরে যদি কখনো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট, স্পিরিট ইম্প্যাক্ট, বা কেউ যদি তন্ত্রের কোনো কাজ করেন, বা তুমি অকাল্টেরই যদি কোনো কিছু তোমার জন্য করা হয়েছে নেগেটিভ, তোমার ক্রসিং করা হয়েছে, এটাকে গুরুর ভাষা ক্রসিংই বলা হয়। আচ্ছা। দ্যাট মিনস তোমাকে কার্স করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে। সেটা স্পিরিট ইম্প্যাক্টও হতে পারে, তোমার ডাউনফলও হতে পারে, মানিটারি লসও হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং, তোমার রিলেশন ব্রেকও হতে পারে। ফার্স্ট এফেক্টেড হয় সে মহিলার ওটাকে বলে কি মূলাধার। মূলাধার। সবার আগে তার মূলাধার চক্রটা ডিসব্যালেন্স হয়, ক্রিটিক্যাল ইস্যু দেখা দেবে, হিউজ পেইন হবে, ইরেগুলার তো পিরিয়ড তো হবেই, এবং হিউজ ব্লিডিং হতে পারে। তারপর থেকে ডাইজেস্টিভ প্রবলেম শুরু হবে, আচ্ছা, কম বেশি সেক্সুয়াল চাকরাটা গেল, কম বেশি হজম হবে না, এবং স্পাইনাল কর্ডে পেইন শুরু হবে। আচ্ছা, এই হয়তো উঠতে বসতে লোকে হয়তো কোমর ব্যথা বলে ভুল করে, সেটা কিন্তু নয়, ঠিক আছে? এবং টেলবোনের পিছন দিকটা থেকে, টেলবোন যেখানটা হয়, ঠিক আছে, আমাদের কিন্তু ঊর্জা ওখানেই লক হয়, টেলবোনে গিয়ে লক হয়, আর উপরে সহস্রাধারে ওখান থেকে যখন ঊর্জা আসে আমাদের টেলবোন লক করতে হয়। আচ্ছা, যারা হিলার হয় তারা সবাই এটা মেনে চলে, আমাদের টেলবোন লক করতে হয়, কারণ আমাদের টোটাল যে হিলিং প্রসেস করার পরে এনার্জিটা যখন আমরা হিলড হয়ে যাই, টেলবোন লক করলে সেটা আমাদের পজিটিভিটিটা এই লক থাকে, ঠিক আছে, লক থেকে ভেতর। আর ডার্ক সার্কেল তো আছে, এটা তো নর্মাল ইম্প্যাক্ট, ঠিক আছে? আর তার অলরেডি তুমি তার কথাবার্তা ভাবেই তো তুমি বুঝতে পারবে। একটা দেখবে একটা নর্মাল বা ন্যাচারাল মানুষের কথাবার্তা কেমন হয়, সে নর্মালি কথাবার্তা বলবে কোনো কিছু, আর তার তো যে পজেস হবে বা যার উপরে কোনো ডার্ক ম্যাজিক হবে তার না দেখবে চিন্তা ভাবনার ক্ষমতাটা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? একটা নেগেটিভ কথাবার্তা এমনিতে প্রত্যেকটা ক্ষেত্রে হবে না, হলো না, আমার না পারছি না, আমার আর কিছু হবে না, আমি বোধহয় মরেই যাও, নিজেকে নিয়ে সবসময় সে নেগেটিভ ম্যানিফেস্টিভ কথাবার্তাই সে বলবে। আচ্ছা, পজিটিভ কথাবার্তা তার মধ্যে আসবে না। আর তাছাড়া যারা অকাল প্র্যাকটিশনার তারা তো তাদের চোখটা অনেকটা জেরক্স মেশিনের মতোই, একটু কম বেশি তো সামনে বসলে তো দেখে বুঝেই যায়। না সেটা তো একটা মানে পাওয়ার, সেই পাওয়ারটা দিয়ে তো অনেকে বোঝাই যায়, বাট হ্যাঁ মানে আমি এটাই জানতে চাইলাম যে এটা বেসিক কিন্তু তোমার মূলাধার চক্রাই কিন্তু এফেক্টেড হয়, মূলাধার এবং প্লাস তোমার মানে সোলার পিক্সেল এন্ড স্যাক্রেল, এই দুটো এফেক্টেড হয় মেইনলি।
নিচের দিক থেকে 3টে চাকরাও এফেক্টেড হয় যখন তোমার উপরে কোনো অকাল্ট বা তোমার উপর তন্ত্র করা হয়, তারপরে পুরো ধীরে ধীরে পুরো শরীরটাকে মানে গ্রাস করতে শুরু করে। এই যখন তুমি যে বললে যে এই ছেলেটা যে পজেসড হয়ে গেছিল, তার মানে এর অনেক কটা চাকরাকেই ড্যামেজ করার পরেই তারপর পজেসড অলরেডি হয়। ওর টোটাল চাকরায় শুধুমাত্র ওর ক্রাউন চাকরা সুস্থ ছিল বলে ও সুস্থ হয়েছে, ওকে হিলিং করা সম্ভব হয়েছে। কারণ হচ্ছে ওর থার্ড আই পর্যন্ত অলরেডি পজেস যখনই হয় তখন মানুষের থার্ড আই কাজ করে না। প্রত্যেকটা মানুষই কিন্তু দেখেন আজ বাদে আমি কাল কি করবো এটা ভাবে, এটা কিন্তু থার্ড আইয়ের জন্যই ভাবে, মানে এটা ফিউচার থিঙ্কিংটা। হ্যাঁ, যার অ্যাক্টিভেশন হয় সে হয়তো দূরে ওই মানুষটা আমাকে নিয়ে কি ভাবছে এটা বুঝে যাবে। তুমি দূর অনেক দূরে বসে আছো, তুমি আমাকে নিয়ে কি ষড়যন্ত্র করছো সেটা সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে, যাতে থার্ড আই ফুললি অ্যাক্টিভেটেড হয়। কিন্তু আমাদের প্রত্যেকেরই থার্ড আই রয়েছে, এই জন্য আমরা ফিউচার থিঙ্কিং করি, ফিউচার প্ল্যানিং করি, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট আজ বাদে কালে আমি কিভাবে চলতে পারবো এই ধারণাটা সবারই তৈরি হয়। আচ্ছা, থার্ড আই যখন মানে এফেক্টেড হয়ে যায় মানুষ এই চিন্তাগুলো করতে পারে, ঠিক আছে? যাই হোক, থার্ড আই সুস্থ রাখাটা খুবই দরকার। এবার এই ছেলেটার ক্ষেত্রেও ও থার্ড আই পর্যন্ত অলরেডি ও এফেক্টেড ছিল। আচ্ছা, মা বাবার কোনো কথাই তো শুনছিল না, ওবিডিয়েন্সই ছিল না ওর মধ্যে কোনো। আর কিছু কিছু সময় কিন্তু শুনতো, আচ্ছা, যখন তারপর হাবি হতো না। আচ্ছা, কারণ স্পিরিট কিন্তু যখন ডিজায়ার ফুলফিল করে ওর সমস্যাটা সন্ধ্যের পর থেকেই বেশি শুরু হতো না। আচ্ছা, দিনের বেলা অনেকটাই ডিসিপ্লিন না হলেও অন্তত চলে যেত, ওর মার অত দুশ্চিন্তা হতো না। কিন্তু মানে মারাত্মক সমস্যা শুরু হতো সন্ধ্যের পর থেকে। তার কারণ ওর মা যেহেতু কাজে একটু বেরিয়ে যেত, আহামারি খুব রান্না বান্নার সময় হয়তো পেত না, ঠিক আছে? যা নিয়ে আসতো বাজার থেকে সেগুলো সন্ধ্যের পরেই ধোয়া কাটা, তখনই উনি বুঝতে পেরেছেন। এর আগেও বলেছে, মা তুমি কি সুন্দর মাছ এনেছো। মা হয়তো ভেবেছেন যে ঠিক আছে সারাদিন হয়তো ছেলে খায়নি, ওরকম বলছে বাবা আমি তাড়াতাড়ি রান্না করে তোমায় খেতে দিচ্ছি। কিন্তু মানুষের না যখন কোনো সমস্যায় একবারে অনেকটা বড় হয়ে দেখা দেয় না, মানুষের ছোট ছোট লক্ষণগুলোকে খুব ধরে দেখতে হয়। মানুষের মধ্যে সেটা ভালোই হোক বা মন্দই হোক, কারণ সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ছোট ছোট লক্ষণ থেকে দিয়ে কিন্তু শুরু হয়, ঠিক আছে? এবার ছোট জিনিসগুলো যত তাড়াতাড়ি মানুষ নোটিস করতে পারে তত তাড়াতাড়ি নিজেদেরকে যাকে বলে ব্যাকআপ দেয়া, ঠিক আছে? সেটা ভালোর জন্য হলে তো আরো ভালো পলিশ আপ করতে পারে। আর যদি সেটা মন্দ দিক হয় বা খারাপ দিক হয়, তার জন্য নিজেকে বাঁচিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা তো করতে হবে। ঠিক। সেকেন্ড ঘটনাটা যাওয়ার আগে তোমার সঙ্গে আমি কিছু আলোচনা করতে চাই যে তোমার ব্যাপারে, মানে আমি জানতে চাই যে তোমার এই ওয়েস্টার্ন অকাল্ট বা এই তন্ত্রের প্রতি যে ভালোবাসা, যে ন্যাকটা, এটা কেন এসেছিল বা কবে থেকে এসেছিল তোমার? এটা বেসিক্যালি বহুদিন আগে 2019-এ আমার নিজের বাড়ি হয় যখন নিজের বাড়িটা করবার পর একজন বয়স্ক মানুষ এসেছিল। আচ্ছা, উনি তারাপীঠের সিদ্ধ সাধক ছিলেন এরকম বলে আনা। এক্সপিরিয়েন্স একদমই ভালো নয় ছিল না আমার, কিন্তু হ্যাঁ ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ভালোবাসা, আমাদের বাড়িতে পুজোও করেন উনি। আচ্ছা, কিন্তু পরবর্তীতে হ্যাঁ উনি যখন আসেন আমাদের বাড়িতে ওনার কাছে স্কাল ছিল, এনার্জাইজ যারা তন্ত্র সাধক হন রাখেনি সাধারণত, এবং সেটা একটা কোনো কুমারী মেয়ের স্কাল ছিল যে চরম ভাবে কথা শুনে, যেটা খপ্পর বলা হয়। একদমই তাই। ওনারা তো রাখেই, তার কারণ ও ফুল ডিজায়ার নিয়ে চলে গেছে পৃথিবী থেকে, সমস্ত কথাই শুনবে। আর একটা মানে আগুনে পুড়ে যাওয়া কারোর আর একটা ছোট বাচ্চা ছেলের একটা ছিল স্কাল ছিল। তা উনি যখনই পুজো দিতেন, মাকে পুজো দিতেন, তা আমাদের বাড়িতে আসবার পরে উনি হঠাৎ করে বললেন আমি না এখানে কিছুদিন থাকবো। এবার হাজারো পূজারী মানুষ, আমরা তো বলতে পারি না এটা হয় না। এদিকে আশপাশ থেকে, বাড়ির আশপাশ থেকে লোকজন আসছে আমাদের বাড়িতে, তাদের পুজো গুলো করছে। এবার এমন একটা পরিস্থিতি হয় যে দেখা গেল যে মানে আমার হাজবেন্ডের সঙ্গে আমার যাতে ডিটাচমেন্ট হয়ে যায়, উনি সেই প্রচেষ্টা করছে। একটাই কারণ, কারণ উনি একটা জিনিস তখন থেকে বুঝতে পেরেছেন, যেহেতু আমি একদম বহুদিন আগে থেকেই মেডিটেশন রেকি এগুলো প্র্যাকটিস করতাম, তখন হয়তো আমি অকালটা আসিনি ঠিকই, কিন্তু রেকি মেডিটেশন এগুলোর মধ্যে থাকতাম, কোথাও গিয়ে আমার ঊর্জাটা খুব হাই ছিল। আর হচ্ছে আমার যে মানুষের 3টে নাড়ি থাকে, ইড়া, পীড়া এবং সুষুম্না, 3টা, এই নাড়ি 3টে আমার অ্যাক্টিভ ছিল।
আচ্ছা। যারা হাইলি মেডিটেটিভ মাইন্ড হয় তাদের এই তিনটা নারী সবসময় খুব অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। আর উনি সেটা থেকে বুঝতে পেরেছিলেন যে আমি যদি ওনার সাথে থাকি, আচ্ছা। ইন্টেনশন এটাই, হ্যাঁ। তন্ত্র সাধকরা ডুবেছে এই একটাই কারণ, কারণ বিকজ তার ইন্টেনশন ইজ নট গুড, একদমই ভালো থাকে। ভালো ইন্টেনশন নিয়ে যারা আছেন আজকে তারা সবার কাছে জনসম্মুখে শ্রদ্ধার পাত্র, তাই না? আর যাদের ইন্টেনশন এরকম তারা আজকে কোথাও জায়গা পান না, তাদেরকে ওই কোনো আঁকড়াতে গিয়ে বসে থাকতে হয়। আপনি কি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, উইচক্রাফট, স্পেল কাস্টিং, ট্যারেট কার্ড রিডিং বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেন? যদি আপনি আপনার অকাল্ট সার্ভিসেস গুলো আমাদের পডকাস্ট চ্যানেলে এসে শেয়ার করতে চান, ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ফিচার হয়ে যাবেন টিআরসি পডকাস্টে, ঠিক আছে। এবার যাই হোক, তিনি বলতেন কারণ পান করছি, কালের মধ্যে কারণ পান করলো। উনি আমাকে একদিন অ্যাপ্রোচ করলো, আজকে রাত্রে তুই আমার ঘরে আসবি, আচ্ছা, ঠিক আছে, আমি তোকে মাকে দর্শন করাবো। এবার বললাম যে কোথাও গিয়ে একটা ঈশ্বরের আশীর্বাদ ছিল। আমার সিক্স সেন্সটা খুব পাওয়ারফুল প্রথম থেকে, আমার কোথাও গিয়ে আমার মনে হলো সামথিং ইজ রং দেয়ার। আমি যাবো না, আমি নিজের মতো নিজে ঘর লক করে ছিলাম। সেদিন বোধহয় আমার হাজবেন্ড একটু আউট অফ স্টেশনে ছিল, আমি আমার বাচ্চাদের নিয়ে আর আমার যিনি মেড তিনি ছিলেন। এবার পরদিন সকালে উনি রীতিমতো আমাকে থ্রেট করছে, আজকের পর থেকে দেখবি তোদের খাওয়া জুটবে না। এবং এর মাঝখানে আমাদের বাড়িতে একবার যজ্ঞও করেন, ঠিক আছে। ওনার তখন থেকেই ইন্টেনশনটা ওরকম। হ্যাঁ, উনি জানতেন যে কিছু নয়, তাও নয়, অবশ্যই জানতেন। কারণ যজ্ঞ এখন আমি যখন প্র্যাকটিসে এসছি তখন তো সেই জিনিসগুলোর সঙ্গে মেলাই, তখন দেখি যে হ্যাঁ ওনার কাছে কারণ রাখার আছে, অলরেডি বাবলড হচ্ছে, ঠিক আছে। ওনার মন্ত্র শক্তি বা উনি যজ্ঞ করেছিলেন, কিন্তু তিনি ভালোর জন্য করেন, সেটা কোনো কিছু হাসিল করার জন্য করেছেন, কিন্তু ওনার ইন্টেনশনটা ফুলফিল হয়নি বলে উনি একটা আমাদের বাড়িতে ক্ষতি করে রেখে দেন। এবং ওখানে অলরেডি দুজন স্পিরিট থাকতো আমার বাড়িতে, এবং আমি তাদের উপস্থিতি অনুভব করতাম। একজন অলরেডি মানে আগুনে পুড়ে যাওয়া একজন মহিলার স্পিরিট ছিল, এবং আর একজন ছিল মহিলা, এমনি মহিলা, সেটা কুমারী, দুজন ছিল। মানে যাদের খপ্পর নিয়ে কাজ করতো তাদেরই স্পিরিটটাকে ট্রান্সফার স্পিরিট ওখানে চালান করে গেছে, ঠিক আছে। এবং যে মেয়েটা ছিল, যে মেয়েটার স্পিরিট ছিল, সে অতটা হার্মফুল ছিল না, তার কোথাও গিয়ে ঘরে থাকা ঠিক সেই জিনিসগুলোর প্রতি একটা ইয়ে ছিল, কিন্তু খুব মানে ভয়ঙ্কর একটা আচরণ ছিল, যিনি মানে আগুনে পড়ে গেছে, ফিরোসাস ছিল, ঠিক আছে। এবং ওই বাড়িতে থেকে আমার হাজবেন্ড তখন বিদেশে চলে যান পরে, কিন্তু ওখানে গিয়ে উনি জবে স্যালারি পেতেন না, এমন একটা পরিস্থিতি হয়েছিল। আমাদের ফিনান্সিয়াল টোটাল ডাউনফল হয়েছে, ভয়ঙ্কর রকম, মানে ধারণার বাইরে। আজকে আমি ভাবি, যখন শিউরে উঠি সেই দিনগুলোর কথা ভাবলে, এমনকি আমার বাচ্চারা ওই বাড়িতে থাকলে মানে কন্টিনিউয়াসলি আমাকে বাড়ি ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতি হয়েছিল, মানে আমি ওখানে থাকতে পারছি না। রাত্রেবেলা যে করেই বোঝা যেত আমার কুকুরটা ছিল, সে চিৎকার করতো, ঠিক রাত 12টা বাজলেই সে চিৎকার করতো, কোনো কিছুই না, সে ঘরে থেকেই চিৎকার করতো, বাইরে বারান্দার দিকে মুখটা করে চিৎকার করতো, তখন ওদের মুভমেন্টটা শুরু হতো, ঠিক আছে। সাংঘাতিক লেভেলে তোমাদের উপরে অ্যাটাক করে দিয়েছিল। হ্যাঁ, এবার তখন থেকেই আমি ভাবি যে এর আমি শেষ দেখবো, নিজেকেও সেভাবে তৈরি করবো। এই যে হয়তো ইউনিভার্স বা ঈশ্বরেরও আমার ব্লেসিংস ছিল। তারপর থেকে আমার নিজের জার্নি শুরু হয়। আজকে সেই বাড়িতে খুব ভালোভাবেই আছি, আর একটা বাড়িও হয়েছে। আর ও বাড়িতে আজকে এত ভালো আপনি ঘুমোতে পারবেন, আজকে একসময় আপনার ওই বাড়িতে ঘুম আসতো না। ইভেন কোভিড এর টাইমে আমার হাতে এত বিশ্রীভাবে আমি পুড়ে গেছিলাম, এবং সে একটাই কারণ বলেছিলাম, সে স্পিরিটটা ছিল যে বার্ন হওয়া, মানে টেন্ডেন্সি ইলেকট্রিক শক লাগা, বার্ন হওয়া, মানে বলে না, এই যখন স্পিরিট ইম্প্যাক্ট হয় কোনো বাড়িতে, সে বাড়ির রাহু এবং কেতু, বাড়িতে বাস্তুরও তো রাহু কেতু সবকিছু মেনটেন করা হয়, একদম ডাউন হয়ে যায়, ঠিক আছে। যখন রাহু ডাউন হয়, আপনার ইলেকট্রনিক যত জিনিসপত্র হবে সেগুলো নষ্ট হতে শুরু করবে, ফিউজ হয়ে যাওয়া বাল্ব, টিভি নষ্ট হয়ে যাওয়া, রেডিও, ফোন নষ্ট হয়ে যাওয়া, ইলেকট্রনিক গ্যাজেটস নষ্ট হবে।
আর ইলেকট্রিক শক লাগবে আপনার কেতু ডাউন হলে, আচ্ছা। শক লাগবে, পুড়ে যাবে, লোকের সাথে ভুল বোঝাবুঝি হবে, ঠিক আছে। এবার যাই হোক, এটা আমার জীবনে একটা চরম একটা টার্নিং পয়েন্ট ছিল। হুম হুম অনেকটা রাস্তা আমাকে দৌড়তে হয়েছে, বাড়ি ঠিক করতে, আমাকে নিজের বাস্তু ঠিক করতে, এবং বাচ্চাদেরকে পুরোপুরি প্রোটেকশন দিয়ে সুস্থ করতে, এবং এমন তোমার আসল একটা জিনিস। অবস্থা করেছিল আমার হাজবেন্ডের টোটাল নাসাল ব্লিডিং শুরু করে দিয়েছিল চালান করে, মানে বাঁচবে এরকম একটা পরিস্থিতি ছিল। ইট ইজ ভেরি ট্রু। মানুষ নাসাল ব্লিডিং হলে নাকের ব্লাড কিন্তু মুখের মধ্যে যায় না, সাইড দিয়ে পড়ে যায়, ওর নাকের ব্লাড কিন্তু অলরেডি মুখ দিয়ে পাস হতো, এরকম একটা পরিস্থিতি করেছিল। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এরকম যারা তন্ত্র সাধক রয়েছে, যারা লোকের ক্ষতি করে, তাদেরও কোথাও না কোথাও একটা প্রাণে ভয় থাকবে। তাদের কখনো ডিজায়ার ফুলফিল হয় না, তো তারা সারা জীবন এদিক আর ওদিকই করে বেড়ায়, কেউ তাদের জায়গা দেয় না। কারণ আমি এর আগে এরকম অনেক ঘটনা শুনেছিলাম যেখানে যাদের এরকম ঊর্জা খুব অ্যাক্টিভ, তাদেরকে নিয়ে তারা একটা কোনো তাদের নিজেদের কোনো একটা কাজ কমপ্লিট করার চেষ্টা বা নিজের সিদ্ধি লাভ করার জন্য তাদের সেই ঊর্জাটাকে কাজে লাগায়, লাগাতে চেষ্টা করে। হুম ঠিক আছে, আমার ক্ষেত্রেও এটা এরকমই করেছিলেন এবং করে। যারা হয়তো অ্যাওয়ার হতে পারেন না, হুম তাদের উর্জা তো টেনে নেওয়ার ব্যাপার তো অবশ্যই, শুধুমাত্র ইন্ডিয়ান নকল না, ওয়েস্টার্ন নকলটাও রয়েছে, দুটো ক্ষেত্রেই রয়েছে ঊর্জা। তার কারণ মানুষকে নিজে উপার্জন করতে, সেটা অর্থই হোক, ঊর্জাই হোক, সম্মানই হোক, অনেকটা রাস্তা পেরোতে হয়। তো এই ক্ষেত্রে যখন অবশ্যই মানে ঊর্জার ব্যাপার আসে, টোটালটাই তো আপনি যাকে সাধনা করছেন, মেডিটেশন করছেন, মানে স্পিরিচুয়াল এম্পাওয়ারমেন্টের উপরে, তাই না? এবার আপনার যতটা অ্যাবিলিটি ততটাই আপনি পাবেন, কিন্তু কখন তারা সাক করতে চেষ্টা করে সেই অ্যাবিলিটি ফুলফিল করতে পারছে না, তখন তারা অন্যের কাছ থেকে তাদের যতটুকু সাধনার ফল সেটা নেওয়ার চেষ্টা করে। যেমন আমাদের ইন্দ্রদেব কোনোদিনই কিছু করেননি, মানুষ যখন সাধনায় বসে ইন্দ্রদেব তাদের জপের ফল চুরি করে। এটা শুধুমাত্র দেবতাদের মধ্যে না, মানুষের মধ্যে বেশি প্রচলিত। সেটা রয়েছে না, মানে সত্যি একটা দুটো ঘটনা শুনতে গিয়ে তোমার লাইফে 3 নম্বর ঘটনাটা শুনে ফেললাম মাঝখানে, হয়তো সেটাই হয়তো আমার একটা প্রাপ্য ছিল, যে তুমি কিরম ভাবে এই লাইনে এসছো, তার জন্য যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু খুব একটা ন্যাচারাল ঘটনা না, খুবই একটা ভয়ঙ্কর ব্যাপারটা। কারণ কিছু লোক আছে ফেক, কিন্তু যারা সত্যিকারের কাজ করতে জানে না, যারা খারাপ পথে এই কাজগুলো করে, তারা সত্যি মানে ফ্যামিলি ডিস্ট্রয় করে দেয়। ভুক্তভোগী, মানে আমি তখন ভেবেছিলাম আমি এইটুকু এখনো পর্যন্ত আমার যে আমার ফ্যামিলিকে অ্যাটলিস্ট আমি ভালো রাখি, আমার ওইটুকুনি আমার শেখার রাস্তা শুরু। আজকে হয়তো মানুষের কিছু হলেও উপকার করতে পারি, আজ আগামীতেও চেষ্টা করব যাতে অ্যাটলিস্ট মানুষের অন্তত এইভাবে না বল। অনেক ক্ষেত্রেই হয় না, তোমাকে যেভাবে উনি চালাচ্ছেন, মানে যার কাছে তুমি যাচ্ছ তার কিছু নিডস বা ডিজায়ার ফুলফিল হচ্ছে না বলে তাকে তুমি এইভাবে, তারা মনে করে আমি তাকে শাস্তি দিলাম, দেখ কেমন লাগে, কিন্তু তার তো জীবন মৃত্যুর ব্যাপার না, তার তো জীবন মৃত্যুর ব্যাপার, তারও ফ্যামিলি আছে, তাই না? তার সাথেও অনেকগুলো মানুষ জড়িত থাকতে পারে, কেউ বিবাহিত নাই হতে পারে, তার বৃদ্ধ বাবা মাও জড়িত থাকতে পারে। তাহলে বিনা কারণে কাউকে তুমি এভাবে শাস্তি দিতে পারো না। তোমার তো যে করবে তাকে কিন্তু কার্মিক বন্ধনে পড়তেই হয়, সেটা আজ না হোক কাল তাকে হিসাব দিতেই হবে। নেচারের হিসাব কিন্তু মারাত্মক, মানুষ হিসাব করে খাতায় কলমে, নেচার যে হিসাব করে সুদে আসলে অনেক বেশি গুণ দেয়। সেকেন্ড ঘটনা যাওয়ার আগে তোমার জন্য একটা ছোট্ট উপহার হয়েছে, কারণ এই এপিসোডে যেদিনকে শুট হচ্ছে, যেদিনকে রিলিজ হবে, তার মাঝখানে তোমার জন্মদিন পড়বে। মানে যেদিনকে আজকে যারা দেখছে তারা বেসিক্যালি তোমার একদিন জন্মদিনের পরেই দেখছে এপিসোডটা, ঠিক আছে? তো আজকে আমরা সেলিব্রেট করবো তোমার সঙ্গে তোমার জন্মদিন, আমাদের তরফ থেকে একটা ছোট গিফট আছে, ঠিক আছে? যেহেতু আমি ক্রিস্টাল নিয়ে সবসময় কাজ করি, আমি ক্রিস্টালের উপরেই থাকতে চাই, তো তোমার জন্য একটা আমাদের চ্যানেলের তরফ থেকে আর আমার তরফ থেকে একটা ছোট গিফট। থ্যাংক ইউ সো তোমার মাচ। হ্যাপি বার্থডে, আর সবাইকে বলছি যে একবার উইশ করে দেবেন বিলেটেড হ্যাপি বার্থডে বলে নিচের কমেন্টে, কারণ 4 তারিখ ওনার জন্মদিন, আর আমাদের এই এপিসোডটা 5 তারিখ রিলিজ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের এপিসোডে আমরা অনেক কিছু জানতে পারলাম তোমার কাছ থেকে। এবার চলে যাবো তোমার কাছে দ্বিতীয় ঘটনাটা শুনতে, যেটা এখনো পর্যন্ত আমি শুনিনি। আগের ঘটনাটা তাও একটু শুনেছিলাম, এই ঘটনাটা আমি খুব মানে ওয়েট করে আছি যে এই ঘটনা থেকে কি বেরাবে। ব্যাপারটা হচ্ছে এরা জৈন ফ্যামিলি, আচ্ছা, নাম হচ্ছে অজিত আগারওয়াল ছিল। ওরা বেড়াতে গেছিল সিকিমে, রং পরিবারে, রংপোতে, মানে
মেনলি ওর সমস্যাটা শুরু হয়েছিল রংপুরে যখন রিভার রাফটিং হুম, করতে যায় হুম, তখন থেকে হুম। শুরু হয়। আর এমনি ওরা বন্ধু বান্ধব মিলে জাস্ট ট্যুরেই গেছিল। রংপুর রিভারে যখন রিভার রাফটিং করে ওখানে ওরা ক্যাম্পিং করে, আচ্ছা। ঠিক আছে। পিকনিক ক্যাম্পিং ওখানে হুম, ন্যাচারালি হুম। হয়েই থাকে। তো এবার নাইট স্টে করলে এবার ইয়াং জেনারেশন হুম, তারা বনফায়ার করেছে, কিছু ড্রিঙ্কও হয়তো হুম। করে ফেলেছে, হয়তো মানে করেছে, হুম। ড্রিঙ্ক করেছে। তো ছেলেটা এবার বন্ধু বান্ধব সবাই রয়েছে, এবার ও হয়তো পুরো পিছন দিকে, পুরো তো জঙ্গল, হুম, হুম। পিছন দিকে কোনো একটা কাছে নিচে গিয়ে ও সেখানে টয়লেট করেছিল, হুম, ঠিক আছে। টয়লেট করে তারপরেও নর্মালি যেমন আসে তেমন চলে এসছে এই করে। সেদিন কি পার্টি হয়েছে সবাই একসঙ্গে, হুম, যেমনই হয়। তো ওদিনও রাত্রে ও যখন পরে দেখছে সবাই বন্ধু বান্ধব বলছে যে ওকে কেউ যেন ধাক্কা মারছে, এরকম পড়ে পড়ে যাচ্ছে। হুম, তো সবাই বলেছে হয়তো ড্রিঙ্ক করেছিল সেই জন্য হয়তো পড়ে পড়ে যাচ্ছে, হুম। সেটা এমন কোনো ব্যাপার না। তা ওটা আর কেউ ভাবতবের মধ্যে আনেনি। তো ওরা পুরো সিকিম ট্যুর করেছে। একটা সমস্যা দেখা দিয়েছে, ও এই যখন রাফটিং এর পরে ওরা একদিন পর যখন ট্যুর করতে বেরিয়েছে সিকিমে, এবার সিকিমে তো মনাস্ট্রি, বুদ্ধিস্ট মনাস্ট্রি তো বহুত রয়েছে না। হুম, ওরা যখন রাবাংলা গেছে, তারপর গ্যাংটকের আশেপাশেও মনাস্ট্রি রয়েছে, মনাস্ট্রিতেও ঢুকতে পারছেন। হুম। আপনার সঙ্গে কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে, আর সেটা কি আপনি চান যে টিআরসি পডকাস্টের দ্বারা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাক? যদি আপনার সঙ্গে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা ঘটছে, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের ভয়েস করে আপনার ঘটনা পাঠান। আমরা আপনার ঘটনা শুনে আপনাদেরকে ডেকে নেব আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেলে, আর ফিচার হয়ে যান একটা হরর পডকাস্ট। আর সেইখানে আপনি আপনার ঘটনা আমাদের দর্শককে শেয়ার করতে পারবেন। কিংবা জোর করে যখন ঢুকছে, এবার যেখানে প্রেয়ার রুম থাকে মনাস্ট্রির সামনে, সেখানে আশেপাশে ওর শরীর প্রচন্ড অস্বস্তি হচ্ছে, শরীর খারাপ করছে, ঠিক আছে। আর ওখানে যখন মনাস্ট্রির মধ্যে সবসময় কিন্তু প্রেয়ার চলে, চলে, হ্যাঁ। সবসময়। ও কোনো রকম ভাবে মনাস্ট্রিতে দাঁড়াতে পারছে না, হুম, ও অসুস্থ হয়ে যাচ্ছে। ওরা হয়তো ভেবেছে দুদিন জার্নি হয়েছে, খুব রেস্ট পায়নি, তাহলে নিশ্চয়ই হয়তো সমস্যা হয়েছে, হুম, শরীর খারাপ হতে পারে। কিংবা যে গাড়িতে বসছে মনাস্ট্রি থেকে বেরিয়ে উনি সুস্থ, অন্য সব জায়গাতে যখন ঘুরছে দিব্যি সুস্থ, কিন্তু এটা ওর একটা বন্ধু নোটিস করেছিল। যে কি হলো ব্যাপারটা, তুই যখনই কোনো মনাস্ট্রিতে যাচ্ছিস তখন এরকম সমস্যা হচ্ছে। তা বলছে এবার ওরা জৈন, ও যথেষ্ট ধার্মিক হয় হুম, জৈনরা। হুম। ও তো তেমন কি যে এবারে বাড়িতে তো ওদের ড্রিঙ্ক করাটাও নিয়ম নেই, ঠিক। এবং ওরা নন ভেজ তো অবশ্যই খায় না, হুম, এমনকি অনেকে পেঁয়াজ রসুনও খায়, হুম, হুম, অনেক ফ্যামিলি থেকেই নিয়ম দেন। এবার যারা ইয়ং জেনারেশন আছে তারা হয়তো বাইরে গেলে কিছু কিছু ক্ষেত্রে হুম, বন্ধু বান্ধবের সাথে হুম। হয়তো করেন। এই ক্ষেত্রে ওর তখন থেকে শুরুয়াত, আচ্ছা। ঠিক আছে। এরপরে ওরা ভালোভাবে সিকিম ঘুরে যখন বাড়িতে আসে, হুম, এবং পরবর্তীতে সিকিমে থাকাকালীনও ওর মনে হচ্ছে কেউ ওকে জামা ধরে টানছে, আচ্ছা। ও যখন থাকছে। হুম, এবার গ্রুপ ভাবে একই হয়তো হুম, রুমে ছিল, হুম, হুম, হয়তো ভাবছে একসাথে শুয়ে রয়েছি, কেউ হয়তো টানছে আমাকে এই ধরে, তেমন কিছু না, কিন্তু ওর জামা ধরে টানছে, হুম, খিচ্ছে জামা ধরে ওকে টানছে, বা ওর গায়ে কেউ হাত দিচ্ছে, এরকম একটা ও বুঝতে পারছে। হুম, এবার যখন কলকাতাতে ফিরে আসবার পর সেদিন যখন প্রথমে ঘুমোতে যায়, নর্মালি খাওয়া দাওয়া, দিনে কোনো সমস্যাই নেই, রাত্রে যখন ঘুমোতে যায় হঠাৎ করে মাঝরাতে ও ধরফর করে উঠে বসে, অলরেডি কেউ যেন ওর উপরে বসে রয়েছে, আচ্ছা। এবং ও মানে আবছা ঘুমের মধ্যে মনে রয়েছে কোনো মহিলা কেউ ওর উপরে বসে রয়েছে, হুম, হুম, ঠিক আছে। এবার প্রথম প্রচন্ড ভয় পায়, তারপরে যাই হোক কিছুক্ষণ ইটি পরে আবার শুতে যায়। তখন ও বুঝতে পারে কেউ কেউ অলরেডি ওর প্রাইভেট পার্টসে হাত দিচ্ছে, ওকে বিভিন্ন ভাবে উত্তক্ত করার চেষ্টা করছে অলরেডি। মানে বোঝা যাচ্ছে মানে একজন মহিলা থাকলে যেভাবে একটা পুরুষের সাথে রিলেশন করতে চায়, ওকে সেইভাবে ওকে মানে উত্তেজিত করবার চেষ্টা করছে, ঠিক আছে। আর মানে অস্থির, হাজারো কেউ যদি শারীরিক ভাবে থাকে তাহলে মানুষ তো একটা নর্মাল বোধ করে, ও তো কাউকে আশেপাশে কেউ নেই, ও একা নিজে বেডরুমে রয়েছে, মানে প্রচন্ড ভয় পেয়ে যাওয়ার মতোই অবস্থা।
সারা রাত প্রায় সেদিন জাগিয়ে কাটিয়ে দেয়। পরদিন ভাবে হয়তো আমার হয়তো শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখাতে যায়। হুম তা ডাক্তার দেখিয়ে আসবার পরে ডাক্তার ন্যাচারালি মেডিসিন দেন, ওকে হরমোনাল ডিসব্যালেন্স হয়েছে এমন বলে ওকে মানে ওকে চেক করতে হতো, হুম ঠিক আছে। এরপর ও সেদিনকে কি মনে হচ্ছে বলেছিল যে ওর ভাই আছে, যে মেরে সাথ সো যাও, আচ্ছা মানে একসাথে ওরা হুম। দুই ভাই ঘুমিয়েছে। তো কিছুক্ষণ ওরা যেমন ওরা টিভি দেখে বা যাই হোক ওদের মানে দুই ভাই গল্প করে, যখন রাত্রে শুয়েছে বেশ তখন 2:30-3টা হবে, মানে পরে যখন আমাকে ওরা বলে তখন আমাকে বলছে সে সময় ওর ভাই শুনতে পাচ্ছে গোঙানির শব্দ। আচ্ছা মানে অলরেডি ভাই হঠাৎ ধরফর করে উঠে ছোট ল্যাম্প জ্বালায় যখন, তখন দেখছে ওর দাদা নিজের মধ্যে নেই হুম অলরেডি মানে অস্বাভাবিক ভাবে মানে আনন্যাচারালি কোনো একটা মাস্টারবেট করার মতন এরকম একটা সিচুয়েশন, আচ্ছা মানে অলরেডি ও নিজের মধ্যে নেই, ওর কোনো সেন্সই কাজ করছে না। মানে যাকে বলে অলরেডি কারোর সাথে হয়তো ফিজিক্যালি অ্যাটাচড রয়েছে এরকম একটা ভাবে ও বুঝতে পারছে। এবার জেইন ফ্যামিলি অনেকটা সিকিউরিটি হয়, সবসময় যে গার্জিয়ানকে ডাকতে পারবে তা না, ও অনেকটা জল এনে ও দাদার গায়ে ঢেলবে আচ্ছা সেন্সে ফেরার জন্য। যখন অনেকটা জল পড়ে তখন অনেকটা সেন্সে আসে, তখন বলছে আমার কি হয়েছে, আমার তো কিছু মনে নেই, ঠিক আছে। এবার তখন ওর দুজন বন্ধু পরদিন যখন সকালে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করে তখন ওরা বলে যে এটা তো ওর যখন ও মানে গ্যাংটকে ছিল তখন ও বুদ্ধিস্ট মনাস্ট্রিতে ঢুকতে পারছিল, হুম মনাস্ট্রিতে সমস্যা হচ্ছিল, ঠিক আছে। তাহলে দেখো কি করা যায়, নিশ্চয়ই কিছু একটা সমস্যা তো হয়েইছে হুম অবশ্যই। তো তো ওরা কোনো যারা তন্ত্র ক্রিয়া করেন এমন কারোর কাছে ওরা গেছিল, আচ্ছা ঠিক আছে। যাওয়ার পর উনি হয়তো ওকে ওদেরকে মানে যাকে যা বলো ক্লিনজিং করে দাও, হুম ক্লিনজিং কিছু দিয়ে হয়তো কিছু প্রিকশন দিয়েছেন, সেদিনের পর থেকে উৎপাত আরো বেড়ে যায়, আচ্ছা ঠিক আছে। মানে যে স্পিরিট রয়েছে অলরেডি, মানে স্পিরিট রয়েছে বলছে এবার ছেলেদের উপরে তো সাধারণত যে সুস্থ শরীর হয় স্পিরিট ইনট্যাক্ট বলতে একটা সময় অনুসারে তারপর হবে, মানে তার পিছন ছাড়ে না, কিছু কিছু থাকা অলরেডি বুঝতে পারছে যে আমাকে একটা ইনসিকিউর কন্ডিশনও ফিল করছে, ওরা তো ওদের সেন্স আমাদের থেকে শতগুণ বেশি, ঠিক তখন থেকে ওর উপর অত্যাচার মানে আরো বেশি বেড়ে যায়, মানে ওকে যখন তখন পেতে চাইছে, আচ্ছা যখন তখন ভাবে মানে ওর কথাই ওকে শুনতে হবে এরকম ব্যাপার। আর ছেলের মধ্যে কন্টিনিউয়াসলি অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, এতটা অ্যাবনর্মালিটি যে বাবা মার সামনে যেতে পারছে না, এরকম একটা সমস্যা। যখন ওদেরই একটা ফ্রেন্ড যেটা আমাদের কমন ফ্রেন্ডের মধ্যে পড়ে আমাকে হঠাৎ বললো জানিস এরকম হচ্ছে, আমারই একটা ইয়ে হয়, আমার সঙ্গে সরাসরি ভাবে তখন পরিচিত ছিল না। আচ্ছা তা তাই বললাম যে তাই ওরা যখন করছে অন্য কারোর কাছে ওরা দেখ, আমি তো এইভাবে বলতে পারি না কিছু, তবে এটা আমাকে দেখতে হবে, না দেখে আমি বলতে পারবো না, ঠিক আছে। তো আমি ওদের বাড়িতে যখন যাই আমাকে ওরা পরে ইনভাইট করে যে আমাকে ভিজিট করো, তো আমি উইথ ক্রিস্টাল এল রডস যা যা হয় সাধারণত ন্যাচারাল নিয়ে যখন যাই তখন যা সিচুয়েশন দেখি বলবার ভাষা নেই, মানে সেমি পজেসড অলরেডি হয়ে গেছে। আচ্ছা ওর ক্ষেত্রেও তাই, মানে ও এমন একটা গাছের নিচে গিয়ে টয়লেট করেছে যেখানে অলরেডি স্পিরিটের বাস ছিল, আর পাহাড় এমন একটা জায়গা না যেখানে বলো না দেবতার দানব পাশাপাশি বাস করে। আমাদের এই পাহাড়ে মানে দার্জিলিং সিকিমের পাহাড় যেমন এর থেকে 3 গুণ বেশি সমস্যা কিন্তু আমাদের দেবভূমি উত্তরাখণ্ডে আরো বেশি, ঠিক আছে। এখানে পাহাড়ের মানে গলিতে গলিতে আপনি তাদের উপস্থিতি টের পাবেন। এটা তো সবাই জানে উত্তরাখণ্ডে যেরকম দেবতার বাস আছে তেমনি অপদেবতা বা ঠিক আছে, স্পিরিটের এবং দার্জিলিংও সেই, দার্জিলিং সিকিম এখানেও তাই। কারণ কি বলতো যেখানে বরফ রয়েছে না সেখানে মুন এনার্জি হাই, আর মুন এনার্জি যেখানে হাই হবে আর উডস দ্যাট মিনস জঙ্গল থাকবে সেখানে স্পিরিট বাস করবে, স্পিরিট বাস করবে, ঠিক আছে। আর যাই হোক অঘটন যখন ঘটেই গেছে তখন তো আর মানে ওদের ফ্যামিলিতে মানে ওর মা তো মানে অসুস্থ হয়ে পড়ছে, ছেলে যেন হাজার হোক
ছেলে ইঞ্জিনিয়ারিং সদ্য পাশ করেছে, ভালো কোম্পানিতে চাকরি করছে, এরকম একটা পরিস্থিতিতে এরকম ব্যাপার, অলরেডি তার বিয়েও ঠিক হয়ে গেছে, বিয়ে হবে, মানে তারা খুব বড় বিজনেসম্যান, এরকম সিচুয়েশনে তো তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি, ঠিক। জানতেও পারছে না, হুম। বলতে পারছে না, হুম, হুম। অলরেডি এটা ওরা গুপ্তই রেখেছিল হুম, হুম। ব্যাপারটা। তাই এই সময় আমি যখন ওনাকে চেক করলাম, কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলাম ওনাকে যে আপনি কি ফিল করেন লিস্ট, তখন উনি বলছে যে আমি নর্মাল যখন থাকি আমি কিছুই ফিল করি না, আমি নর্মালি, কিন্তু আমার যখন সমস্যা শুরু হয়, আমি যখন ঘুমাই, আমার কনসাস থেকে যখন আমি সাবকনসাসে যেতে শুরু করি, তখনই বুঝলাম যে এটা উনি কনসাস মাইন্ডে যখন থাকছেন তখন ওনার সমস্যা নেই, কিন্তু ওনার যে খিচাও, জামা ধরে টানা, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এই জিনিসগুলো রয়েছে। কিন্তু উনি যখন সাবকনসাস মাইন্ডে যাচ্ছেন, ঘুমিয়ে পড়ছেন বা ঘুম পাচ্ছে, তখন ওর উপরে চড়াও হচ্ছে, ভয়ঙ্কর ভাবে চড়াও হচ্ছে, যার মধ্যে মানে পাশবিক ডিজায়ার, ঠিক আছে, মানে বহুদিনের অভুক্ত থাকলে যেমন একটা ব্যাপার হয়, এও ঠিক এরকম, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি হুডু তো করেই ছিলাম, কিন্তু ওনাকে এখানে আমি তন্ত্রের সাহারাও নিয়েছি, আচ্ছা। ঠিক আছে, তার কারণ ওনার উপরে যেভাবে ইম্প্যাক্ট হয়েছিল, মানে ওনার যেহেতু বিয়েটা কাছাকাছি ছিল, ওনাদের বিয়েটা, তো তন্ত্র প্রসেসে ওনাকে আমি অ্যামুলেটস দিয়েছিলাম, যেটা উনি ধারণ করে এখনো আছেন, ধারণ করে আছেন। আর হুডু প্রসেসে ওনাকে স্পিরিট থেকে ডিটাচ করেছিলাম, আচ্ছা। ঠিক আছে। আমাদের অ্যানসেস্টার রিচুয়াল রয়েছে, যে অ্যানসেস্টার রিচুয়াল রয়েছে, এবং অরিসা রিচুয়ালও রয়েছে। অরিসা রিচুয়াল তখনই করলাম যখন ওনার শরীর থেকে ডিটাচ করা হয়, আচ্ছা। এবং উনি সহসায় যেতে চাইছিলেন না, যিনি ছিলেন সহসায়, কারণ অনেক ডিজায়ার নিয়ে তিনি মারা গেছিলেন। আচ্ছা। লেডি স্পিরিট, অনেক কম বয়সে মারা গেছেন, সদ্য হয়তো তার বিয়ে হয়েছিল, ওকে, ঠিক আছে। মানে যখন মানে আমাদের মেসেজ ইম্প্যাক্ট হয়, কৌড়ি দিয়ে যখন আমরা রিড করি, তখন মানে ওইভাবে অ্যানসেস্টার রিচুয়ালে মেসেজটা আমরা বুঝতে পারি, মেসেজ আসে স্পিরিটের কাছ থেকে, যে অলরেডি ওনার কোনো ডিজায়ার ফুলফিলই হয়নি, নিউলি ম্যারিড ছিল, কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আচ্ছা। এমন নয় যে পারিবারিক কোনো কিছু ভাবে, অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তো ওর ডিজায়ার ছিল, ও তো মুক্তি হয়নি। আর বেসিক্যালি এদের জন্য খুব খারাপও লাগে, যারা এইভাবে মারা যায় না, তাদের তো সহসা মুক্তি হয় না। আর তাবর তেমন কিছু অকাল প্র্যাকটিশনার আছে, তাদেরকে আরো বোতল বন্দি করে রেখে, তারা ভাবে মানুষ, জীবিত মানুষের দাম কি, স্পিরিটের দাম অনেক বেশি, যা বলবো সেটা করে দেব, মানে কয়েকশো বছরের জন্য তারা হয়তো বন্দী হয়ে যায়, তাদের মুক্তি হয় না। হ্যাঁ, যে প্র্যাকটিশনার সে হয়তো ভাবেন না যে আমার কর্মাটা কি হবে, কিন্তু তার মৃত্যুটা কিন্তু ওইভাবেই হয়, কোনো না কোনো ভাবে, কিন্তু একটা ডিজাস্টার তৈরি হয় কোনো না কোনো ভাবে। আর যারা স্পিরিট আটকে রাখেন অ্যাটলিস্ট নিজেদের কাছে, তারা একটা দুটো রাখেন না, অনেক রাখেন। হ্যাঁ, অনেকের কাছে সেটা প্রফেশন, তারা হয়তো তাদেরকে রেখে অনেককে মুক্ত করে দিন, যেমন আমি মুক্ত করে দিই। আচ্ছা। ইউনিভার্সে চলে যাও, তোমার যখন কর্মিক বন্ধন তোমার হবে, তখন তোমার জন্য তো আমি বাধ্য নই, তুমি তোমাকে এর কাছ থেকে রিলিজ করে দিয়ে, তোমার যাতে নেক্সট বার্থ হয় তার জন্য আমি তোমার জন্য প্রেয়ার করে দেবো, যাতে তোমার নেক্সট বার্থ হয়, একটা হ্যাপি একটা জীবন তুমি পাও, বা তুমি যদি হায়ার সোলের সাথে তুমি যদি মিলে যাও, তাহলে তোমার মুক্তি হয়ে গেল অ্যাটলিস্ট। কিন্তু যারা এইভাবে মৃত্যু হয়, তারা সহসাই মুক্তি তো পায় না, তাদের রিবার্থ হয়, বেশিরভাগ ক্ষেত্রে রিবার্থ হয়। তো এই অজিতের ক্ষেত্রে, অজিতকে যখন আমি মানে সামনে বসিয়েই ডায়াগ্রাম রেডি করে, মানে আমাদের যেটাকে ভেব বলে, তার উপরে বসে এনার্জাইজ করে যখন অ্যানসেস্টার রিচুয়াল করছিলাম, এবং তারপর সেটা বার্ন করে দেওয়া হয়, দ্যাট মিনস বার্ন করে দেওয়া মানে ওর এনার্জিটা যা নেগেটিভিটি ছিল ওর সাথে সাথে বার্ন হয়ে চলে গেল, এবং ওই একটা প্রোটেকশন দিয়ে গেল। আচ্ছা। ওখানকার কোনো কিছু ইউজ করতে পারবে না, টোটালটাই ডিসকার্ড করে দিতে হয়, কিন্তু ওর প্রোটেকশনের জন্য কিছু কড়ি দেওয়া হয়, যেটাও সবসময় রাখবে মানে ও যেখানে থাকবে, যে বাড়িতে, কারণ একবার যার উপর স্পিরিট ইম্প্যাক্ট হয় না, জানতে হবে তার অরা খুব উইক, আবার হতে পারে,
আমরা এটা করতে পারি। আবার যে কোনো সময় অন্য কেউ করতে পারে, সে যে করবে তা না, অন্য ঠিক। কোথা থেকে বিপদ আসতে পারে। অতএব তার ওরায় লক করে দেওয়াটা খুব ভালো। এবং কিছু কিছু কাজ করতে তাকে সারা জীবনের মতো বারণ করে দেওয়া হয়। এবং রেগুলার সে যে ধর্মেই থাকুক না কেন, সে মন্দির যাক, চার্চে যাক, গুরুদ্বারা যাক, তাকে অ্যাটলিস্ট ভিজিট করতে বলা হয়। আচ্ছা। তার কারণ মন্দির, মসজিদ বা গুরুদ্বারাতে পড়াটা অনেকটাই বেশি। আমরা যখন সেখানে একটা পজিটিভ ঊর্জা থাকে না, যখনই তুমি যাচ্ছ তুমি ক্ল্যারিফাই হয়ে আসছো, তোমার ক্ল্যারিফিকেশনটা খুব দরকার। তুমি যখন বাড়িতে কিছু করতে পারছো না, তুমি মন্দিরে গিয়ে 10 মিনিট বসো। একটা মানুষ কাঁদতে কাঁদতে গিয়ে মন্দিরে বসে কেন? 10 মিনিট পরে সে কিন্তু একটা নতুন মানুষ হয়ে বেরোয়, কারণ সে কষ্টটা অতটা কাজ করে না। কোথাও গিয়ে তার নেগেটিভ ঊর্জাটা পজিটিভ ঊর্জার সাথে মিনিমাইজ হয়ে যায়। এরপর তো আমি এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা ওর অ্যামুলেটস দিয়েছিলাম, প্রোটেকশন, যেটা আজও উনি ইউজ করেন। রিলিজ করবার পরেই তারপরে তন্ত্রের প্রোটেকশনটা ওনাকে দিয়েছিল। আচ্ছা। ঠিক আছে, কারণ হুডুর প্রোটেকশনে কিছু, যেহেতু ওনারা জৈন, ওনারা সিগার, স্মোক, রাম বা হোয়াইট রাম, এগুলো দিয়ে কখনো কখনো ওগুলোকে এনার্জাইজ করতে হয়। আচ্ছা, সেটা ওনারা যেহেতু জৈন ফ্যামিলি, উনি বাড়িতে এগুলো করতে পারবেন না, সেই জন্যই ওনাকে রিলিজ করা হয়েছে। রিলিজ করে তারপর তন্ত্র মানে সেখানে পঞ্চামৃত দিয়ে শুদ্ধিকরণ করতে হয়। উনি এবার নিয়ম না ভাঙলে পঞ্চামৃত দিয়ে শুদ্ধিকরণের ব্যাপার নেই। এবার সেইভাবে ওনাকে দেওয়া হয়েছে। তো উনি এখন সুস্থই আছেন, ভালোই আছেন এবং বিয়েও করেছেন। আচ্ছা। এই ভেরি রিসেন্ট বিয়ে হয়েছে। আচ্ছা। এই ফেব্রুয়ারিতেই বিয়েটা হয়েছে, ফেব্রুয়ারিতে। মানে আমি যেগুলো দেখলাম, শুনলাম, যেগুলো খুব কমন চলতি ভাবে যে এদেরকে পজেস করে নিচ্ছে, যেরকম কোনো গাছের তলায় টয়লেট করে নেওয়া, এটা খুব রিস্কি ব্যাপার। এই জন্যই দেখবেন আমাদের মা ঠাকুমারাও বলতো সন্ধ্যের পরে চুল ছাড়তেন না, চুল ছাড়তে না, রাইট। সন্ধ্যের পরে কখনো ছেলেদেরকেও বলতো পুরোনো কোনো গাছ বা নেড়া বা বাজ পড়ে যাওয়া কোনো গাছ, এগুলো নিচে টয়লেট, ছেলেদের বারণ করতো, টয়লেট করতো না। নদীর পাড় বা পুকুর পাড়ে কখনো সন্ধ্যের দিকে যেতে বারণ করতো। কারণ সন্ধ্যের সময়টা এমন একটা সময় যখন আলো থেকে অন্ধকারে যাওয়া একটা মানে পরিবর্তনের সময়, একটা এমন একটা সময় তখন অনেক এনার্জি ডিঅ্যাক্টিভেট হয়, অনেক এনার্জি অ্যাক্টিভ হয়। ঠিক। ঠিক আছে, এবার ঐশ্বরিক এনার্জি সবসময় আছে, সাদা যখন আছে কালোও তো থাকবে না। এবার তারাও তো ইউনিভার্সে ফ্রি ভাবেই তো রয়েছে। ঠিক। যাদের মুক্তি হচ্ছে না, তারা মুক্ত হচ্ছে না, তারা তো এইভাবেই রয়েছে। এবার তারাও মুক্তি চায়, তারাও ভাবে তাদের ডিজায়ার ফুলফিল হোক, তাই না? কেউ খুব অ্যাগ্রেসিভ হয়, কেউ আবার কারোর উপরে পজেস্ট করে দেখবেন চুপচাপ সংসার করে যাচ্ছে। অনেকে তো আমার কাছে এমনও আছে কয়েকজন, মানে 6-7 বছর সংসার করেছে অলরেডি, কিন্তু তার ওয়াইফ পজেস্ট, বুঝতেই পারেনি, দিব্যি ঘর সংসার করছে। কারণ কি, সে স্পিরিটের ডিজায়ার ছিল, আচ্ছা, আমি ঘর সংসার করবো, সে কিন্তু বুঝতেই পারেনি। সে তার সন্তান হয়েছে, তাদেরকে মানুষ করছে, ঠিক আছে। তারপরে যখন এটা খুব ডার্ক অকাল্ট দিয়ে, অকাল্ট মানে ডার্ক তন্ত্র দিয়েই তাকে ডিটাচ করা হয়েছে। সে যাওয়ার সময় কান্না করছে, আমি তো কিছু চাইনি, আমাকে কেন তাড়াচ্ছ? মানুষের ডিজায়ার, এই জন্য বলে মানুষ বেঁচে থাকতে তুমি যতটুকু পারো, হ্যাঁ অন্তত সৎ পথে নিজেকে দাও, কারণ তোমাকে খুশি রাখার দায়িত্ব কিন্তু তোমার নিজেই। একদম ঠিক। কেউ তোমাকে সে খুশি রাখবে না। তুমি যতটা নিজেকে ভালোবাসবে, তোমার ভালোবাসা থেকেই কিন্তু ইউনিভার্স তোমাকে ভালোবাসা দেবে। তুমি নিজেকে ভাবো, নিজেকে খেতে দিলে না, নিজেকে তুমি ভালোই বাসলে না, মানে নিজের জন্য একটা জামা কাপড় কিনলে না, তুমি সবকিছু এর জন্য তার জন্য করছো, তোমাকে টেকেন ফর গ্রান্টেড নেবে পৃথিবী, তোমার জন্য কিন্তু কেউ ভাববে না। এটা ঠিক, বলে ওর কাছে গেলে ওটা পাওয়া যাবে। তো ওই মানুষটারও যে কিছু ডিজায়ার থাকতে পারে সেটাও তো ভাবতে হবে। ঠিক, একদম ঠিক। এই জন্য প্রথমে নিজেরটা ভাবো, তারপরে সবারটা ভাবো। এটাই অর্ধেক লোকে ভুলে যায়, যে আগেই তুম করে অন্যটা করতে যায়, নিজের ডিজায়ার গুলো ফুলফিল। কারণ পৃথিবীতে যদি ভাবিও খারাপ মানুষ অনেক আছে, কিন্তু ভালো মানুষও তো রয়েছে। ঠিক, এই জন্যই পৃথিবীটা এখনো চলছে। অনেক ভালো মানুষ রয়েছেন বলে পৃথিবীটা চলছে, যারা নিঃস্বার্থ ভাবে ভালো করেন, ভালোবাসেন মানুষকে। আজকে এত ডগ ফিট করায় মানুষ, কত জায়গায় কত সমস্যা, কত মানুষ দেখতেই পারে না, তারা এত, অনেকে মারও তো খাচ্ছে, কিন্তু তারা ডগ ফিট করছেন, কারণ ওরা যাবে কোথায়? ঠিক, এটা তো গুড ওয়ার্ক, এই কর্মটা তো তাদের সাথে যাবে, তাই না? একদম একদম।
খুব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে এপিসোডটা করে, অনেক কিছু জানতে পারলাম তন্ত্রের ব্যাপারে, হুডুর ব্যাপারে স্পেশালি। কারণ এই হুডু এমনই একটা জিনিস যেটা নিয়ে অনেকে কথা বলেনি বা অনেকে জানেই না হুডুর ব্যাপারে। আর হুডু আর ভুডুর মধ্যে যে ডিফারেন্স আছে সেটাও তুমি আমাদেরকে বললে যে কি ডিফারেন্স আছে, তো আমাদের একটা হ্যাঁ, অনেকটাই কাছাকাছি। কিন্তু অনেকটাই- একটা তোমার হ্যাঁ, যে হ্যাঁ। ডিফারেন্সটা বললে আমাদের এপিসোডে সেই জিনিসটা তুলে ধরা হয়েছে যে ওর বেসিক ডিফারেন্সটা কোথায় আছে। খুব ভালো লাগলো সময় তোমার সঙ্গে এপিসোড করে। আবার পরে একটা এপিসোড করার ইচ্ছা আছে। তোমার আদার যে সাইডটা রয়েছে যেখানে তুমি আদার জিনিসগুলো প্র্যাকটিস করো, সেখান থেকে প্রত্যেকবার একটা একটা করে নতুন আমরা টপিক তুলবো, আর তুলে সেটার উপরে আমরা পডকাস্ট করব। শেষ করার আগে তুমি বলো তোমার কেমন লাগলো আজকে, তোমার যেহেতু প্রথম পডকাস্ট। এখানে এসে তো খুবই ভালো লেগেছে। হুম। আশা করি মানুষকে কিছু হলো কিছু সত্যি জিনিস জানাতে পেরেছি, ঠিক ঠিক। এইটুকুই। আর এখানে এসে তো তোমার কাছে এসে তো খুবই ভালো লেগেছে। আচ্ছা। আর তুমি অ্যাটলিস্ট যতটুকু প্রশ্ন করেছো, আমার মনে হয় সবাইকে এনলাইট করার জন্য প্রশ্নগুলো করেছো, যে অ্যাটলিস্ট সাধারণ মানুষের মধ্যে জ্ঞান চক্ষুটা তো খুলুক, হুম। মানুষ তো অন্য মানে ভুল পথে চালিত না হোক, হুম। সবার একটা গাইডেন্স আসুক। খুব ভালো লাগবে অ্যাজ এ হোস্ট হিসাবে। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। সোমা, আমার খুব ইচ্ছা যে তোমার এর পরের এপিসোডটা হয়তো আমরা উইচক্রাফট নিয়ে করতে চাই, কারণ তোমার একটা লাইফের একটা পার্ট তুমি উইচক্রাফটকে দিয়েছো, যেখান থেকে তুমি অনেক কিছু হাসিল করেছো, অনেক কিছু। তো আমার মনে হয় যে যারা উইচক্রাফট নিয়ে জানতে চায়, যেসব মেয়েরা বা ছেলেরা, তো তাদের কেউ কিছু ক্ল্যারিটি তারা পাক লাইফে। তো নিশ্চয়ই। নেক্সট এপিসোডটা আমরা সেটার উপর করতে চাই। অনেক একটা মিথ থাকে উইচক্রাফট নিয়ে, তো সেই জিনিসটাও আমরা একটু মিথ বাস্টিং করব সেই এপিসোডে। আপনাদের এপিসোডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান। আর আপনাদের জীবনে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে আর আপনি যদি শেয়ার করতে চান, তো আমাদের নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি এরকম কোনো ভৌতিক ঘটনা বা আপনার জীবনে যদি কোনো প্রবলেমস থাকে আর যেটা মনে হয় যে সোমা সেটাকে ঠিক করতে পারবে, সলিউশন দিতে পারবে, তো নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন, পাঠিয়ে দেবেন আপনার জীবনে যেসব ঘটনা ঘটছে। আমি আর সোমা দুজন মিলেই আপনাকে গাইড এবং সলিউশন দেব। দেখা হচ্ছে সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময় আবার একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।